ক্লাসটা ওভারঅল আজকে প্যানেল কোড তো আমি এক ক্লাসে শেষ করতে পারবো না। তো আমি হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিব আজকে, দিক নির্দেশনা। মানে আজকে আপনারা হচ্ছে সাজেশনে চলে আসেন। এখানে প্রশ্ন এক, প্রশ্ন দুই, প্রশ্ন তিন, এভাবে আমরা দেখি কতটুকু কি করতে পারি। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন আর প্রশ্ন চার। এখান থেকে আপনি 4 মার্ক পেতে পারেন, 3 মার্ক অবশ্যই থাকবে। আর বাকি এক দুই থেকে এক এক করে পাওয়ার সম্ভাবনা থাকে। মানে প্রত্যেকটা জায়গা থেকে যে 20টা জায়গা দিচ্ছি, আপনি এক এক করে পাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখা যায় পরীক্ষার হলে মিলিয়ে দেখবেন 20টা জায়গা থেকে 20 মার্কের প্রশ্ন চলে আসছে। কারণ ওইটা অ্যানালাইসিস করেই আমি প্রশ্নগুলো সেট আপ করছি। বুঝছেন কিনা? আচ্ছা, তো আমরা এখন শুরু করি। আপনারা দেখেন প্রশ্ন এক, দণ্ডবিধি পার্ট 1, 20 সেট প্রশ্নের প্রথম প্রশ্ন আমরা এখন দেখব। প্রথম প্রশ্ন কি, বেসিক কিছু বিষয়, যে আপনার বাংলাদেশে সংগঠিত অপরাধ, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ, এই দুইটা বিষয় আমরা দেখব। আর কিছু সংজ্ঞা দেখব। আর হচ্ছে কমন ইন্টেনশন, এই তিনটা সেট নিয়ে প্রশ্ন এক। আচ্ছা, অপরাধ সংগঠিত অপরাধ ধরেন একটা, এটা কমন জেনারেল একটা বিষয়, ধরেন যে এটা আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তার বিচার তো বাংলাদেশে হবেই, এটাই স্বাভাবিক বিষয়। বাংলাদেশে কোনো একটা অপরাধ সংগঠিত হলে তার বিচার করবে বাংলাদেশের ফৌজদারি আদালত। এটাই তো কথা। বাংলাদেশের যে কোনো অপরাধ সংগঠিত হলে তার বিচার করবে বাংলাদেশের ফৌজদারি আদালত, এটা মনে রাখবেন। এখন বাংলাদেশের ভিতরে যদি বাইরের কোনো লোক এসে অপরাধ করে, তার বিচারও কিন্তু বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারে। ঠিক আছে? তাহলে বাংলাদেশের ভিতরে আপনার বাংলাদেশের মানুষ করুক আর বিদেশের মানুষ করুক, ধরেন আপনার বাড়ি চিটাগাং, ঠিক আছে, আপনি এখানে বাস করেন, আপনি এখানে অপরাধ করলে আপনার বিচার বাংলাদেশে করা যাবে। এখন ধরেন একজন ইংল্যান্ডের একটা লোক, সে বাংলাদেশের ভিতরে আইসা কাউকে খুন করছে, তাহলে ওই বিদেশি লোকের বিচারও বাংলাদেশে করা যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের বিচার, ধারা 2 বলছে। আর ধারা 3, ধারা 3 বলছে যে বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধের বিচারও বাংলাদেশে করা যাবে। ধরেন এমন কোন একটা অপরাধ, ধরেন যে আপনার ইয়েতে, কি বলে এটা, লন্ডনে মনে করেন যে কোনো একটা অপরাধ হচ্ছে। ঠিক আছে, এখন বাংলাদেশি কোনো একটা লোক একটা অপরাধ করছে লন্ডনে বৈশা। ঠিক আছে, বাংলাদেশের কোনো একটা লোক, মনে করেন যে লন্ডনে ব্যভিচার অপরাধ না। হম, ব্যভিচার, ব্যভিচারটা কি লন্ডনের দণ্ডবিধিতে অপরাধ না, কিন্তু বাংলাদেশের দণ্ডবিধিতে ব্যভিচারটা অপরাধ। তো লন্ডনে তো সে ব্যভিচার করলে কোনো শাস্তি হচ্ছে না কিন্তু বাংলাদেশি নাগরিকের। কিন্তু সে বাংলাদেশি নাগরিক যদি বাংলাদেশের বাইরে থেকে, লন্ডনে থেকে অপরাধ করে, তার বিচারটা লন্ডনে হচ্ছে না, কিন্তু বাংলাদেশের ফৌজদারি আদালতে তার বিচার করা যাবে, যেহেতু বাংলাদেশের দণ্ডবিধিতে ব্যভিচারটা কি অপরাধ। সেকশন 497 আপনারা দেখতে পাবেন। তাহলে এই বিষয়টাই বলছে হচ্ছে আপনার সেকশন 3-এ। আর সেকশন 4-এ বলছে যে বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে যদি কেউ কোনো অপরাধ করে, হ্যাঁ, বাংলাদেশি নাগরিক হোক, বিদেশি নাগরিক হোক, বাংলাদেশের নিবন্ধিত, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত, বাংলাদেশ থেকে একটা জাহাজ ছেড়ে গেছে, আমেরিকাতে আছে, ওই জাহাজের ভিতর যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তার বিচারও বাংলাদেশে করা যাবে। এখান থেকে অনেক সময় আপনার প্রবলেমেটিক কোশ্চেন আসে, সেটা এমসিকিউতে আসতে পারে, লিখিততে আসতে পারে। ঠিক আছে, একটা প্রবলেম চলে আসলো যে আপনার আহ, আহ, বাংলাদেশে লন্ডনের কোন একটা লোক এসে অপরাধ করছে, তার বিচার কি বাংলাদেশে করা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে 2, 3, 4 আপনারা আশা করছি বুঝে গেছেন, এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আর এইটাকে আমরা এখানে আলোচনা করছি। তারপরে কিছু সংজ্ঞা আছে, এগুলো আমি কিচ্ছু বলবো না, আপনারা সরকার, এটার সংজ্ঞা পেয়ে যাবেন হচ্ছে 17 ধারাতে, শতে সরকার, শতে 17। জজের সংজ্ঞা পেয়ে যাবেন 19 ধারাতে। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। বিচারালয় 20 ধারাতে, যেখানে বিচার, আহ, যে ম্যাজিস্ট্রেট আপনার যেখানে বৈশা বিচার করে সেটাই বিচারালয়। বিচারালয় বলতে বিল্ডিং হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, জজ কোর্ট, যেমন ঢাকা জজ কোর্ট, নারায়ণগঞ্জ জজ কোর্ট, নরসিংদী জজ কোর্ট, মানে ইমারত কিন্তু বিচারালয় না, মানে বিল্ডিংটা কিন্তু বিচারালয় না। বিচারালয় হচ্ছে বিচারক যেখানে বসে বিচার করতেছে, ওইটাই বিচারালয়।
যেমন যদি রাস্তায় বসে বিচার করে তখন ওইটাকে আমরা বিচারালয় বলতে পারবো। তাহলে এটাই বলছে ধারা 20-এর। তারপর হচ্ছে আপনার এই দলিল, বাকিগুলার দরকার নাই, আপনি চলে যান হচ্ছে 30-এ মূল্যবান মূল্যবান জামানত, এটা পড়লেই চলতেছে। আর বাকি দুইটা পারলে পড়েন, না পারলে দরকার নেই। ঠিক আছে, আপনি 17, 19, 20 আর 30 পড়বেন। ঠিক আছে, খালি সংজ্ঞা, আর কিছু না। পরীক্ষায় আসতে পারে, আবার নাও আসতে পারে, মাঝে মাঝে আসে যে বিচারালয় কত হয় সংজ্ঞা করছে। আচ্ছা, এখন আমরা চলে যাব খুব ভাইটাল একটা জিনিস, সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন। এটা হচ্ছে 34 ধারাতে। এখানে আপনার বলছে যে আপনার একটা মনের মিলন, আর কিছু না। এটা মনে রাখলেই চলবে যে একটা হচ্ছে আপনার, আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। একজন মানুষের মনের সাথে আরেকজন মানুষের মনের যে বন্ডিং, এটা আছে কিনা, মানে মনের সাথে মন মিলে গেলেই সেখানে কমন ইন্টেনশনটা হয় আর কি। ঠিক আছে, একটা পূর্ব পরিকল্পনা অপরাধ করার আগে, অথবা মনের সাথে মনের যে ভাগাভাগি, যে আমরা 10 জন মিলে রহিমকে খুন করব, এই যে 10 জনের মন এক এক মন হয়ে গেছে, 10 মন এক মন হয়ে গেছে। ঠিক আছে, এইটাই কি প্রস্তুতি, এইটাই হচ্ছে আপনার মনের মিলন। ঠিক আছে, তাহলে অপরাধ সংগঠিত হইতে হইলে অবশ্যই অপরাধীদের একটা মনের মিলন থাকতে হবে, এবং একটা পূর্ব প্রস্তুতি থাকতে হবে, আর একটা ভাগাভাগি থাকতে হবে, এবং একটা জয়েন্ট, তখন একটা জয়েন্ট লাইবিলিটি তৈরি হবে, যৌথভাবে একটা দায় তৈরি হবে, যে দায়ে সবাই সমানভাবে অপরাধী হবে, যে দায়ে সবাই সমানভাবে অপরাধী হবে। আর এই অপরাধটা সংগঠিত হইতে হলে দুই বা ততোধিক লোক লাগবে, একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে, অপরাধটি অবশ্যই সংগঠিত হইতে হবে, অপরাধটা সংগঠিত হতে হবে। তাহলে এই হচ্ছে আপনার কমন ইন্টেনশন। ধরেন যে আপনারা 10 জন, ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রশ্নটা বুঝলেন, আমি একটা প্রশ্ন করবো। আমরা ধরেন যে এখানে 30 জন উপস্থিত আছে, 30 জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দিক দিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি 30 জন। ঠিক আছে, তো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন লোকের আমরা সামনে পাইলাম, সেটা ধরেন যে আমাদের শত্রু, এই টাইপের কিছু একটা লোকের পাইলাম। এখন এই 30 জনের মধ্যে, ঠিক আছে, 10 জন গিয়া ওই লোকের পিটানো শুরু করছে, আঘাত করতেছে, করতে করতে একবারে গুরুতর আঘাত করে ফেলছে, হ্যাঁ। আর বাকি 20 জন মনে করেন যে দাঁড়ায় আছে, যায়নি। ঠিক আছে, তো এখন ওই যে 10 জন গিয়ে আঘাত করছে, এখন এই দায়টা কি সবার উপর সমানভাবে আপনার দায়ী হবে কিনা, বলেন। না, জি হবে স্যার, না স্যার, 30 জনের হবে না স্যার, মধ্যেই পড়বে, 30 জনের মধ্যেই হবে। হবে না স্যার, না, না, তিনি যদি মনোনয়ন ছিল না, হবে না স্যার। সবাই তো অপরিচিত। এটা তো স্যার আচ্ছা, পূর্ব পরিকল্পনা ছিল না স্যার। এক্স্যাক্টলি। এইখানে আমার প্রশ্নে কিন্তু আমি বলি নাই যে পূর্ব পরিকল্পনা করে গেছে, আমি শুধু প্রশ্নটা করবেন, প্রশ্নটার মধ্যে আমি বলছি কি, 30 জন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 30 জন বন্ধু, আপনার এর মধ্যে হঠাৎ করে একটা লোক আসলো, 10 জন গিয়ে ওরে মারপিট শুরু করলো, আর বাকি 20 জন দাঁড়ায় ছিল। এখন সবাই সমানভাবে দায়ী হবে কিনা? পরীক্ষায় নাম দিয়ে দিতে হব- পারে করিম, হবে রহিম, না স্যার। জব্বার। ঠিক আছে, এই ক্ষেত্রে সবাই কিন্তু সমানভাবে দায়ী হবে না। ধরেন আমরা 30 জনই যাইতেছি, হঠাৎ করে 2-4 জন গিয়া একজনকে মারা ফেলছে, তাহলে কি 30 জন দায়ী হবে? 30 জনের তো কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, বুঝতেছেন জি কি না? স্যার, জি স্যার। আচ্ছা, তো কখন 30 জন দায়ী হইতো? যদি 30 জন, প্রশ্নে যদি লেখা থাকতো যে 30 জনের একটা দল, হ্যাঁ, তারা হচ্ছে একটা প্ল্যান করেছে যে রহিমকে মারবে, হ্যাঁ, তো এখন রহিমকে মারার জন্য তারা হেঁটে যাচ্ছে, রহিম সামনে পড়লো, এখন 10 জন গিয়ে রহিমকে মারলো, বাকি 20 জন দাঁড়ায় থাকলো, সবাই সমানভাবে দায়ী হবে কিনা? তখন কি? তখন সমানভাবে দায়ী হবে স্যার। তখন সমানভাবে দায়ী হবে। অতএব প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নের মধ্যে কি মানে মনের যে মিলন, মনের ভাগাভাগিটা আছে কিনা, বা প্রশ্নের মধ্যে শেয়ারিংটা হচ্ছে হচ্ছে কিনা, এগুলো কিন্তু প্রবলেমও আসে লিখিত পরীক্ষায়, আবার জি এমসিকিউ ঠিক। তেও প্রবলেম আসে। আহ, এই এটা কারণে আমি সুন্দর একটা উদাহরণ হচ্ছে স্যার। বললাম। হ্যাঁ, জি স্যার, বুঝছেন? এটা একটা সুন্দর একটা বুঝছেন এক্সাম্পল পারুল হয়েছে ভাই? স্যার। জি হ্যাঁ, জি এই স্যার, জন্য জি স্যার। এই জন্য প্রশ্নটা ভালো করে পড়বেন, যে প্রশ্নটা ঠিক আছে কিনা, প্রশ্নকে কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা, যে সবার যৌথ দায়, সবার একটা মনের ভাগাভাগি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ইঙ্গিত দিচ্ছে কিনা। যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে মানসিক ভাবে সবার একটা থাকে, জয়েন্ট পার্টিসিপেশন থাকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, জয়েন্ট পার্টিসিপেশন থাকলেই
আপনার লাইবিলিটিটা সবার উপর চলে যাবে, শেয়ার্ড লাইবিলিটি তৈরি হবে। বুঝছেন কিনা? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা আছে, প্রত্যেকটা মেম্বার যারা আছে, তাদের মধ্যে একটা কমন ইন্টেনশন থাকতে হবে আপনার এই ক্রিমিনাল অ্যাক্টটা করার জন্য, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে জাস্টিফিকেশনে চলে যাব। তো আপনার আশা করি বুঝতে পারছেন। তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, জয়েন্ট পার্টিসিপেশন, দেন হচ্ছে জি শেয়ার্ড স্যার। লাইবিলিটি। ওকে, জি স্যার। তাহলে ঠিক আছে 34 স্যার। ধারা শেষ। 34 ধারা শেষ, আর কিছু প্রবলেম করতে পারবেন না 34 ধারা দিয়ে। আর একটা বিষয় হচ্ছে অপরাধটা অবশ্যই 35 সংগঠিত হইতে হবে। স্যার, 35 লাগবে না বলবো স্যার? বলবো 35। বলবো বলবো জি। বলবো মানে একটা কি হইতে হবে, একটা হচ্ছে আপনার অপরাধটা সংগঠিত হইতে হবে 34 ধারা দিয়ে। আর 2 বা ততোধিক লোক লাগবে, একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে। ওকে, এবং আচ্ছা একটা তাহলে একটু, প্রতিশ্রুতিবদ্ধ হইতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ওই এই আচ্ছা ও জানো, সাধারণ আমরা অভিপ্রায়, হ্যালো। আমরা হচ্ছে পরে প্রশ্ন করি, হ্যাঁ, ক্লাসটা আমি কন্টিনিউ করি, নাহলে এটা আগাইতে পারবো না আমি, কারণ আজকে তো একটা লম্বা ক্লাস হবে। আপনারা শেষের দিকে প্রশ্ন করেন, লিখা রাখেন, আচ্ছা ঠিক আছে, ঠিক বুঝছেন আছে কিনা? স্যার। কারণ হুট করে আপনি ঠিক করবেন আবার আরেকজন করবে, তখন তো আমি আগাইতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ওকে, আচ্ছা, তারপরে আমরা 35 ধারাতে দেখবো ক্রিমিনাল নলেজ। এটা 34 ধারার ব্যতিক্রম না, 34 ধারার 34 ধারাকে আরেকটু মানে স্পষ্ট করছে 34 ধারার বিষয়টাকে, ঠিক আছে? 34 ধারার বিষয়টাকে স্পষ্ট করছে 35 ধারা, যে 35 ধারার বিষয়টা থাকলে 34 ধারাকে কমপ্লাই করবে। কমপ্লাই বুঝেন তো? মানে এইটাকে সে মানে সাপোর্ট করবে, 34 ধারাকে সাপোর্ট করতেছে 35 ধারা, স্ট্রংলি সাপোর্ট করবে। কিভাবে স্ট্রংলি সাপোর্ট করবে, কিভাবে কমপ্লাই করবে, সেটা হচ্ছে আপনার 35 ধারাতে বলছে ক্রিমিনাল নলেজ আছে কিনা। এই যে যারা পার্টিসিপেশন ছিল 10 জন বা 30 জন, সবার মধ্যে অপরাধের যে নলেজটা, যে আমরা খুন করতে যাচ্ছি, আমরা আঘাত করতে যাচ্ছি, আমরা চুরি করতে যাচ্ছি, আমরা এরকম একটা অবৈধ একটা ক্রিমিনাল অ্যাক্ট অ্যাক্ট করতে যাচ্ছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনার ইন্ডিভিজুয়ালের মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ওই নলেজটা আছে কিনা, ক্রিমিনাল নলেজটা। তাহলে ওই যে 30 জন, প্রথম যে উদাহরণটা দিছিলাম, এই 30 জনের প্রত্যেকের মধ্যে কি ক্রিমিনাল নলেজটা ছিল? ছিল না, হ্যাঁ। ছিল না। তারপরের যে উদাহরণটা দিচ্ছি, যে সবাই একটা পূর্ব পরিকল্পনা করছে, এখানে কিন্তু ক্রিমিনাল নলেজটা ছিল। জি। এই জন্য প্রথম উদাহরণে সবাই দায়ী হচ্ছে না, বিকজ সবার মধ্যে কি ক্রিমিনাল নলেজটা ছিল না। তো ক্রিমিনাল নলেজ যদি না থাকে, অপরাধের কি অপরাধ করতে যাচ্ছে এটাই যদি সে না জানে, তাহলে আপনি তাকে কিভাবে জয়েন্ট লাইবিলিটিতে দাঁড় করাবেন, যৌথ দায় কিভাবে তার উপর করবে, ঠিক কিনা? এই 35 ধারা কি 34 ধারাকে আরেক কি করছে, ক্লিয়ার করে দিছে। তারপর আমরা চলে যাব 37 ধারাতে। খুব সহজ, এগুলা একটু বুঝতে হবে জাস্ট। 37 ধারাতে বলছে কিছু কাজ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে তো ঠিকঠাক? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। তো ওকে, তাহলে আপনার 37 ধারাতে বলছে, আমার কাছে রিপিট হচ্ছে কেন বুঝতেছি না। আপনারা কি নেটওয়ার্ক রিপিট কোনো কথা শুনতে পাচ্ছেন? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো শোনা যাচ্ছে স্যার, আপনার, রিপিট কথা। হ্যাঁ, শোনা গেল স্যার, রিপিট কথা। এখন শোনা আচ্ছা যাচ্ছে একটু না। খেয়াল করেন। আচ্ছা, আমি এখন যেটা বলতেছি 37 ধারা, 37 ধারাতে হচ্ছে, ধরেন যে একটা কাজ অংশ অংশ করে কোঅপারেশনের মাধ্যমে যদি সংগঠিত হয়, সেভারেল অ্যাক্ট, ঠিক আছে? কোঅপারেশন হচ্ছে কিসের, সেভারেল অ্যাক্টের, বিভিন্ন কাজের একটা সমন্বিত অংশ, প্রত্যেকটা অংশই ওই বড় কাজটার জন্য দায়ী। সেই ক্ষেত্রে সবাই সমানভাবে দায়ী হবে, বুঝছেন কিনা? প্রত্যেকে সমান শাস্তি পাবে, একটা সমন্বিত কাজ, একটা 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 হচ্ছে আপনার কোঅপারেশন, কোঅপারেশন ওয়ার্ক। যেমন কি, একটা এক্সাম্পল, ধরেন, একটা উদাহরণ দেন হ্যাঁ স্যার। বলতেছি একটা উদাহরণ। বলতেছি বলতেছি যেমন হচ্ছে আপনি রহিমকে মারবেন, তো এইটার মধ্যে সবাই কোঅপারেশন এইভাবে করছে যে রহিমকে মারার জন্য কেউ দড়ি আনছে, ঠিক আছে, দড়ি আনছে, কেউ বিষ আনছে, ঠিক আছে, আর কেউ পিস্তল কিনছে, কেউ বটি কিনছে। তো এখন ধরেন, যে দড়ি কিনছে সে দড়ি দিয়া হাত পা বাঁধছে, সে কিন্তু পুরোপুরি মারে নাই, শুধু হাত পা বাঁধছে।
আর যে বিষ আনছে সে মনে করেন ইনজেকশনের ভিতর বিষ ভরে ইনজেকশন দেওয়ার চেষ্টা করতেছে, কিছু ঢুকলো কিছু ঢুকলো না। আর যে বটি কিনছে সে মনে করেন হাত কেটে ফেলতেছে। আর যে পিস্তল কিনছে সে গুলি করার চেষ্টা করছে হাতে পায়ে। হ্যাঁ, তাহলে দেখেন এই সমন্বিত ওয়ার্কের মাধ্যমে, একটা কোঅপারেশনের মাধ্যমে এই অপরাধটা সংগঠিত হয়েছে। ঠিক আছে, এখন এই কোঅপারেশনের মাধ্যমে যে সংগঠিত হয়েছে, যে দড়ি কিনছে সে বলতে পারবে না আমি তো শুধু দড়ি কিনছি, আমি তো মারি নাই, আমি তো শুধু বিষ কিনছি, আমি তো মারি নাই। এগুলো বলার সুযোগ নাই। কারণ কি, একটা কম্বাইন্ড ওয়ার্কের মাধ্যমে, একটা সমন্বিত কাজের মাধ্যমে কি একটা মৃত্যু সংগঠিত হয়েছে। বুঝছেন কিনা? এইটাই হচ্ছে আপনার সেকশন 37টাকে কমপ্লাই করছে এইভাবে অনেকগুলা কাজের মাধ্যমে কোঅপারেটিভ ওয়ার্ক এবং সেভারেল অ্যাক্ট কিন্তু এখানে ডান হয়েছে ফর কনস্টিটিউশন দিস অফেন্স। ওকে, 37 ধারা বুঝছেন? এগুলা কিন্তু 34 কে আরো শক্তিশালী করতেছে। তখন সে যদি বলে আমি তো শুধু দড়ি আনছি, 37 ধারা বলছি তুমি দড়ি আনছো, ও বিষ আনছে, ও বটি আনছে, সবাই সম্মিলিত ভাবে তোমরা মারছো, মানে 34 ধারা দিয়ে তোমরা অপরাধী। বুঝছেন কিনা? আর 35 ধারা বলবে তোমাদের সবার মধ্যে ক্রিমিনাল নলেজ আছে, তোমরা সবাই জয়েন্টলি লায়াবল টু কমিট দ্যাট অফেন্স। আচ্ছা, তারপরে দেখেন 38 ধারা। 38 ধারাতে বলছে আপনার অপরাধমূলক যে কাজটা, অপরাধের ভিন্নতার কারণে শাস্তিও ভিন্ন হতে পারে। অভিপ্রায় ভিন্ন হলে দায়ী দায়িত্ব ভিন্ন হতে পারে, লায়াবিলিটিও ভিন্ন হতে পারে, এবং শাস্তিও ভিন্ন হতে পারে ফর দ্যাট ক্রিমিনাল অ্যাক্ট। এবং ডিফারেন্স অফেন্সের কারণে এটা হতে পারে। এটা কেমন একটা উদাহরণ দিই। যেমন স্যার চুরি করতে যা কেউ যদি কোনো ব্যক্তি যদি একজন খুন করে স্যার, তাহলে কি, হ্যাঁ, বা ডাকাতি করতে যে, আচ্ছা ধরেন, আমি বলছি ধরেন যে আপনার একটা প্ল্যান করছেন সবাই যে আপনারা চুরি করবেন। ঠিক আছে, আপনার উদাহরণটাই দিচ্ছি। আপনারা হচ্ছে সবাই মিলে, আপনারা 30 জন, আমরা 30 জন মনে করেন একটা প্ল্যান করছি যে আমরা চুরি করব। ঠিক আছে, তো এই 30 জনের মধ্যে 10 জন গেটে পাহারা দিচ্ছে, আর 10 জন মূল ফটকে পাহারা দিচ্ছে, আর 10 জন ঘরের ভিতরে ঢুকছে। তাহলে দেখেন কম্বাইন্ড একটা ওয়ার্ক হচ্ছে। তো আমরা প্ল্যান হচ্ছে চুরি করা। এখন এই 10 জনের মধ্যে মনে করেন যে একজন সাহসী লোক আছে, তার পকেটে সবসময় পিস্তল বা ছুরি থাকে। তো মনে করেন যে ওই সাহসী লোকটার নাম সামিউল ভাই। ঠিক আছে, তো সামিউল ভাই মালিক যখন আলমারি খুলতে গেছে চুরি করতে গিয়ে, সামিউল ভাই কি করলো, সামিউল ভাই হচ্ছে আপনার ই করলো, এই এই- এই- এই তার পকেট থেকে ছুরিটা বের করে মালিকের পেটের মধ্যে ছুরি বসাই দিছে। এখন মালিক মারা গেছে। ঠিক আছে, মালিক কি হয়েছে, মারা গেছে। তো এই খুনের জন্য কি সবাই দায়ী, না শুধু সামিউল সাহেব দায়ী? বলেন। শুধু সবাই দায়ী সামিল হবে স্যার স্যার, দায়ী স্যার। দাঁড়ান। স্যার হ্যাঁ, সবাই দায়ী না সামিউল সাহেব দায়ী, বলেন তো? সামিউল সাহেব দায়ী। এখানে স্যার, শুধু সামিল সাহেব দায়ী স্যার। আচ্ছা, আমি বলি শোনেন, আমাদের সবার পরিকল্পনা, সবার প্ল্যান হচ্ছে চুরি করা। চুরি করতে গিয়ে 10 জন গেটে পাহারা দিচ্ছে, 10 জন বাড়ির ভিতরে ঢুকছে, আর 10 জন হচ্ছে আপনার ওই যে বাড়ির ভিতরে যে 10 জন ঢুকছে তারা আলমারি খুলতেছে। এর মধ্যে আপনার কি হয়েছে, এই মালিক সজাগ হয়ে গেছে, সামিউল সাহেব মালিকের পেটে ছুরি বসাই দিছে। এই খুনের জন্য সবাই দায়ী না শুধু সামিউল সাহেব দায়ী, এটা হচ্ছে প্রশ্ন। শুধু সামিল সাহেব দায়ী স্যার। শুধু সামিউল সাহেব দায়ী কেন? আমাদের পূর্ব পরিকল্পনা বা মনের ভাগাভাগি বা ক্রিমিনাল নলেজ, যেটাই বলেন আপনি, সবার একটাই নলেজ, কি করা, চুরি করা। তাহলে চুরির দায়ে সবাই দায়ী হবে, খুনের দায়ে সামিউল সাহেব দায়ী হবে, কারণ খুন করার জন্য আমাদের প্ল্যান ছিল না এবং আমরা কোনো ব্যবস্থা নেইনি। সামিউল সাহেব নিজে থেকে পূর্ব নিচ্ছে। পরিকল্পনা, আর পূর্ব পরিকল্পনা চুরি, চুরি ছিল স্যার, খুন ছিল না। খুন ছিল না। তো যেহেতু খুন ছিল না, সামিউল সাহেব নিজ উদ্যোগে করছে, তাই এটা শাস্তিটা উনি নিজ উদ্যোগে বহন করবেন। এটা প্রমাণ করতে পারলেন থিওরিটিক্যালি। 38 দ্বারা এটাই বলছে। 38 দ্বারা মূল স্লোগান হচ্ছে আপনার অপরাধের ভিন্নতার কারণে শাস্তি ভিন্ন ভিন্ন হবে, অভিপ্রায় ভিন্ন হলে শাস্তিও ভিন্ন হবে। এটা কিন্তু 34 ধারার থেকে আলাদা না। 34 ধারাটাকে আরেকটু কি করে দিছে, মানে
ক্লিয়ার করে দিয়েছে যে যদি সবার মধ্যে কমন, সবার মধ্যে যদি হচ্ছে আপনার নলেজটা থাকে তাহলে সবাই দায়ী হবে। আর যদি যদি কেউ নিজ উদ্যোগে কোনো কিছু করে তাহলে সেটা দায়ী হবে। মনে করেন যে আপনারা একটা কাজ করতে গেছেন, ঠিক আছে, এই আপনারা হচ্ছে আম চুরি করতে গেছেন, এর মধ্যে একজন গিয়ে কি করছে, একজনের মাইরা ফেলছে, তাহলে তো মারাটা সবার প্ল্যানে ছিল না, কিন্তু আম চুরির প্ল্যানটা ছিল, তাহলে আমের চুরির জন্য সবাই দায়ী হবে। আর হচ্ছে আপনার খুন করার জন্য যে করছে সে দায়ী হবে। এখন যদি ওইটা প্ল্যানে থাকতো যে আমরা চুরি অথবা আমরা ডাকাতিও করব, পাশাপাশি আমরা খুনও করব, তাইলে আবার কিন্তু সবাই দায়ী হতো। অতএব ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন, আপনাকে একটা ডিসিশন নিতে হবে আপনার ফ্রম কোশ্চেন, কোশ্চেন থেকে। কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেনের ইম্প্যাক্টটা বুঝতে হবে। সবসময় ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? ইম্প্যাক্টটা অ্যানালাইসিস করে দেন আপনি মানে প্রসিড হবেন যে আমার নেক্সট অ্যাপ্রোচটা কি হবে, আমার পরবর্তী পদক্ষেপটা কি হবে, এইটা আপনাকে ডিসিশন নিতে হবে। আর এই ডিসিশনটা না নিতে পারলে আপনি হচ্ছে ঝামেলায় পড়ে যাবেন। সো ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন ইন দ্যাট সিচুয়েশন, যে আমি কি করতেছি বা আমার কি করণীয় আছে, এইভাবে। তাহলে আমরা 34 ধারা, 35 ধারা, 37 ধারা, 38 ধারা বুঝছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বোথ ফর এমসিকিউ অ্যান্ড রিটেন। আশা করছি সবাই বুঝে গেছি। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্ন 3-এ চলে, 2-এ চলে যাব। আমাদের এক শেষ, প্রশ্ন এক শেষ, এবং এখান থেকে আপনি 1 মার্ক পাবেনই পাবেন, নিশ্চিত থাকেন। এই যে কয়েকটা ধারা দিছি, এই কয়েকটা ধারা থেকে আপনি 1 মার্ক পাবেনই পাবেন, আমরা 1 মার্ক নিশ্চিত করে ফেললাম। আপনার কিন্তু ওই বিশ্বাসটা থাকতে হবে যে আমি 1 মার্ক নিশ্চিত করে ফেলছি প্রশ্ন এক করে, বুঝছেন কিনা? জি এখন স্যার। আমরা 2 নাম্বার প্রশ্ন নিশ্চিত করব। 2 নাম্বার প্রশ্ন নিশ্চিত করব। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা যে পেনাল কোডের শাস্তির বিষয়গুলো পড়ি, পেনাল কোডে কয় ধরনের শাস্তি আছে এটা আমাদেরকে জানতে হবে। পেনাল কোডে মোট 5 ধরনের শাস্তির বিধান আছে। এটা হচ্ছে ওভারঅল শাস্তি, মানে এটা হচ্ছে আপনার কি কি শাস্তি পেনাল কোড দণ্ডবিধিতে শাস্তি অ্যালাউ করে। একজন মানুষ খুন করছে, এখন আপনি চাইলেই তো তাকে খুন করতে পারবেন না, মানে সরাসরি আপনার একটা প্রসিডিউরের মধ্যে যেতে হবে। একজন মানুষ একজনকে আঘাত করছে, পা কেটে ফেলছে, আপনি কিন্তু তার পা কেটে পারবেন না, আপনার এটা তো অ্যালাউ না, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যালাউ কি? 5 ধরনের শাস্তি অ্যালাউ আছে, 53 ধারাতে বলছে, সেকশন 53, এটা হচ্ছে শাস্তির মূলনীতি। এখন লিখিত পরীক্ষায় যদি আসে শাস্তির মূলনীতি লেখো, তাহলে আপনাকে 53 থেকে শুরু করে আপনার হচ্ছে 75 পর্যন্ত বেশ কিছু ধারা মিলে হয় শাস্তির মূলনীতি, ঠিক আছে? শাস্তির মূলনীতি যারা লিখিত পরীক্ষা দিবেন তারা এটা পড়বেন 53 থেকে 75 পর্যন্ত, আমি যে ধারাগুলো পড়াচ্ছি এক লাইন করে শাস্তির মূলনীতি। আর যারা এমসিকিউ দিবেন তাদের আপরিকে আসতে পারে নিচের কোন ধারায় শাস্তির মূলনীতি লেখা বলা হয়েছে, 53 ধারায়, আর এক্সপ্লেন করা হয়েছে বাকি ধারাগুলোতে। 53 ধারায় 5টা শাস্তি আছে, একটা হচ্ছে মৃত্যুদণ্ড, আর একটা হচ্ছে যাবজ্জীবন, আর একটা হচ্ছে আপনার কারাদণ্ড যেটা 2 বছর 5 বছর, আর একটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, আর একটা হচ্ছে অর্থদণ্ড। এই 5টা শাস্তি অ্যালাউ আছে পেনাল কোডে, ঠিক আছে? বাংলাদেশের ফৌজদারি আদালত যদি কাউকে শাস্তি দেয় এই 5টা শাস্তির যে কোনো একটা দিতে পারে, অথবা যে কোনো 2টা দিতে পারে, যেটা যেটা দরকার সেটা সেটা দিবে, এই 5টার বাইরে যেতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা 53 ধারা পড়ে ফেললাম, সেকশন 53 আমরা কমপ্লিট করলাম। আর কারাদণ্ড 2 ধরনের হইতে পারে, সশ্রম, বিনাশ্রম। 54তে বলছে মৃত্যুদণ্ড হ্রাসকরণের বিষয়টা, মৃত্যুদণ্ড হ্রাসকরণের বিষয়টা, ঠিক আছে? সরকার চাইলে কি করতে পারে, মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। আপনারা এই ধারাগুলা পার্ট 4-এ পেয়ে যাবেন, ওখানে গিয়ে পড়ে নিবেন। আপনি এই সেট আপটা মুখস্থ করবেন যে আমরা আপনার দণ্ডসমূহ পেনাল কোডে 53 ধারায় দণ্ডসমূহ, মৃত্যুদণ্ড হ্রাসকরণ 54 ধারায়, যাবজ্জীবন কারাদণ্ড 55 ধারায়, দেখেন কমা দিয়ে আবার এই পাশে ধারা দিয়েছি।
তাহলে যাবজ্জীবন হ্রাস করতে পারে আপনার হচ্ছে সরকার। এটা বলছে 55 ধারাতে, সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে, হ্রাস করে যে কোনো দণ্ড দিতে পারে, যাবজ্জীবন হ্রাস করতে পারে, হ্রাস করে যে কোনো দণ্ড দিতে পারে। তবে সেটা অবশ্যই 20 বছরের উপরে না, 20 বছরের নিচে। এখন সরকার চাইলে যাবজ্জীবন কারাদণ্ডকে কমিয়ে, ঠিক আছে, 22 বছর দিতে পারে না, কমায়ে 22 বছর দিতে পারবে না। যদি দিতে হয়, আমরা পেনাল কোডের আপনার এই যে শাস্তিটা সরকার যদি কমায়ে 20 বছর দিতে পারে, 1 বছর দিতে পারে, 6 মাস দিতে পারে, 2 বছর দিতে পারে, কিন্তু 20 বছরের বেশি দিতে পারবে না। বুঝছেন কিনা? তাহলে এই জিনিসটা মনে রাখবেন, পেনাল কোডে কারাদণ্ডের সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে 20 বছর, এর বেশি দিতে পারবে না। তাহলে ওইটা কমায়ও 20 বছর হবে, তাহলে পরীক্ষা আসতে পারে সরকার যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে, ঠিক আছে, যে কোনো দণ্ড দিতে পারে, তবে নিচের কোন দণ্ডটি দেওয়া আপনার বৈধ হবে না। দিতে পারে 2 বছর, 10 বছর, আহ 1 বছর, 22 বছর। তাহলে কোনটা হবে অ্যান্সার? বৈধ হবে না কোনটা? 22 বছর কিন্তু বৈধ হবে না। 20 বছরের উপরে দিতে পারবে না। 1 বছর বৈধ হবে, 2 বছরও হবে, 10 বছরও হবে। আচ্ছা, এই বিষয়টা মাথায় রাখেন। তারপরে রাষ্ট্রপতির আপনার বিশেষ অধিকার সংরক্ষণ, এটা হচ্ছে 55 কতে, রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে, মকুব করতে পারে, হ্রাস করতে পারে, 55 ক। আর 57-তে বলছে যে দণ্ডের মেয়াদ সমূহের আপনার যদি ভগ্নাংশে প্রকাশ করেন, সেটা 30 বছর ধরে, যাবজ্জীবন কারাদণ্ডটা 30 বছর ধরে আপনাকে হিসাব করতে হবে, আর কিছু না। প্রশ্ন 2 শেষ, এখান থেকে আপনি 1 মার্ক পেয়ে যাবেন। তাহলে আমরা 2 মার্ক নিশ্চিত করছি। আপনি এইভাবেই মানসিকভাবে সেট আপ দেন যে আমরা 2 মার্ক পেয়ে গেছি যদি আমরা এই 2টা প্রশ্ন পারি, এবং এইভাবে আসবে পরীক্ষায় দেখেন। তারপরে অর্থদণ্ডের বিষয়টা আপনার 63 ধারাতে বলছে, যে অর্থদণ্ড আপনার সেটার কোনো সীমা নাই, কিন্তু সেটা অতিরিক্ত হবে না। 63 ধারাতে বলছে অর্থদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো সীমা নাই, কিন্তু তার মানে একজন রিকশাওয়ালাকে আপনি 1 কোটি টাকা জরিমানা করলে তো হবে না। আবার এটা কি অতিরিক্ত হওয়া যাবে না, এটাই 63 ধারাতে। তারপরে 65-তে চলে যাবেন, কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড। আমরা একটু দ্রুত আগাবো আর কি, কারণ এগুলো বাসায় পড়বেন, আমি একটু বলে দিচ্ছি। কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, কারাদণ্ড আর অর্থদণ্ড 2টা দণ্ডই দেওয়া হয়েছে মনে করেন একজনকে। এখন সে অর্থদণ্ড দিতে পারতেছে না, এখন তার কারাদণ্ডটা কিভাবে হবে, এটা 65 ধারাতে বলছি। ঠিক আছে, এখন কারাদণ্ড যদি অর্থদণ্ড যদি সে না দিতে পারে, যদি একটা অপরাধীর আপনার কারাদণ্ড মনে করেন, একটা অপরাধীর 8 বছরের জেল হইলো, কয় বছরের? 65 ধারাটা পড়ছি আমরা। 8 বছরের জেল হয়েছে একটা অপরাধীর, যে কোনো একটা ইয়ে মামলায় 8 বছরের জেল হয়েছে, ঠিক আছে। আর বলতেছে অর্থদণ্ড হয়েছে মনে করেন সাপোজ 20,000 টাকা। এখন অর্থদণ্ড হয়েছে 20,000 টাকা, এখন সে অর্থদণ্ড দিতে পারতেছে না, মানে টাকা নাই আসামি, জরিমানাটা দিতে পারতেছে না। তাহলে উনি আপনার গায়ে গতরে খাইটা বাকিটা করতে হবে। সেটা কতটুকু? সেটা হচ্ছে কারাদণ্ডের 2 বছর মেয়াদের স্যার। 1/4, 1/4, হ্যাঁ, 2 1/4, বছর স্যার। 4 ভাগের, হ্যাঁ 1 ভাগ, 4 ভাগের কে 1 ভাগ, তাই 4 2 দিয়ে স্যার। 8-এর ভাগ দিলে কত হয়? 2 স্যার। 2 হয়। আচ্ছা, তো এখন যদি প্রশ্নটা এরকম আসে যে রহিম নামে একটা লোক একটা অপরাধ করছে, তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 20,000 টাকা জরিমানা করা হয়েছে, এখন 20,000 টাকা সে দিতে পারতেছে না, নিচের কোন দণ্ডটি দেওয়া তার জন্য বৈধ হবে না? না, নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে? বৈধ হবে, হতে পারে। কতে দিল? 6 মাস। কতে দিল? 2 বছর।
ছোট গতে দিল আপনার 2 মাস স্যার। দিতেছি দিল মনে করেন 1 বছর, বড় গতে দিল উপরের সবকটি সঠিক, উপরের সবকটি সঠিক, তখন অ্যান্সার কি হবে? খ 6 হবে মাস। স্যার। খ হবে স্যার। বলেন। খ স্যার। বাকিরা বলেন। বুঝছেন, এগুলা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, লিখিততেও আসতে পারে। রহিম নামে একটা লোক একটা অপরাধ করছে, তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 20,000 টাকার জরিমানা দেওয়া হয়েছে। এখন সে 20,000 টাকা জরিমানা দিতে পারতেছে না। এই কারণে নিচের কোন দণ্ডটি তার জন্য বৈধ হতে পারে? 6 মাস, 2 বছর, 1 বছর, উপরে সবকটি সঠিক, বা উপরের যে কোনোটাই দেওয়া যেতে পারে, উপরের যে কোনোটাই দেওয়া যেতে পারে। উত্তর কিন্তু অনেকে কে জানি খ বলছে, খ কিন্তু হবে না এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে বড় ঘটা হবে, উপরের যে কোনোটাই কি দেওয়া যেতে পারে। আমার প্রশ্নটা বুঝছেন? একটু ক্রিটিক্যালি বলছি, নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হতে পারে। তার মানে আদালত কি 2 বছরই দিতে হবে এরকম তো কোনো বিষয় নাই। আদালতের যদি মনে হয় 6 মাস, সে 6 মাসও দিতে পারে, সে 1 বছরও দিতে পারে, সে 2 বছরও দিতে পারে, সে আপনার 2 বছরের বেশি দিতে পারে না। বুঝছেন কিনা? বুঝি উপরে নাই। সবগুলোই হবে স্যার। উপরে সবকটি সঠিক। এখন যদি হয় এরকম, নিচের কোন দণ্ডটি অবৈধ হবে? ধরেন যে এখানে 3 বছর দিয়ে দিল, তাইলে কোনটা হবে দেওয়া বৈধ হবে না? 3 বছর। 3 বছরটা বৈধ হবে না। দেখছেন ক্রিটিক্যাল কিভাবে করা যায়, মানে কনফিউশনের উপর কনফিউশন। এখন এটারে আবার এটারে আবার এটারে আবার ঘুরে এমন ভাবে দিতে পারে, তখন আবার অ্যান্সারটা আবার চেঞ্জ হয়ে যাবে। ধরেন যে এখানে আপনার ছোট গতে একটা 3-4 ভাবে প্রশ্ন করা যায়, তো এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে মনে করেন 1 বছরই থাকলো, ছোট গতে দিলাম। আরে এখন প্রশ্নটা এরকম হইলো, ফ্যাক্ট ঠিক আছে, আমি বললাম যে এই মুখে 8 বছর কারাদণ্ড দিছে, 20,000 টাকা জরিমানা দিছে। এখন আদালত সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? সর্বোচ্চ 2 বছর দিতে পারে, তাহলে খ হবে। সেই ক্ষেত্রে খ হবে। দেখছেন, একটা প্রশ্নের উত্তর 3 ভাবে করলে অ্যান্সার 3 ভাবে হচ্ছে। কিন্তু এটা আমি বলে রাখছি আপনার ব্রেনটাকে ডেভেলপ করার জন্য। এই টাইপের প্রশ্ন একটু কাইন্ডলি এডমিটে যদি আসে। একটু আরেকবার বলতেন, এটা বুঝতে পারলাম না নেটওয়ার্কের সমস্যার কারণে এই প্রশ্নের আনসারটা। আচ্ছা, এটা বলতেছি, একটা লোকের 8 বছরের কারাদণ্ড দিছে, 20,000 টাকা জরিমানা দিছে। এখন সে 20,000 টাকা জরিমানা দিতে পারতেছে না। এখন তাকে কত বছরের জেল কাটতে হবে? তার জরিমানা না দিলে গায়ে গোতরে কাটতে হবে না? মনে করেন যে আপনি কারোর কাছে টাকা পান, সে টাকা দিতে পারতেছে না, তখন তারা মুনি খাটায় নিলেন যে তুই তাইলে আমাদের ধান কাইটা দে 2 দিন, 1,000 টাকা দিতে পারতেছিস না, তাইলে কি করবি তুই, আমার 2 দিন কি 500 টাকা হিসেবে ধান কাইটা দে। তাইলে কি উসুল হয়ে গেল? তাহলে আদালত উসুল করবে কেমনে? করবে যে ঠিক আছে, তুই যদি জরিমানা না দিতে পারস তাহলে তুই জেল খাট। বুঝছেন কিনা? জি জি, একটু বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তো জেলটা কত বছর খাটবে? এখন সে বলবে আমি তাহলে কয় বছর খাটলে তোমার পোষায়? তখন আদালতে একটা নির্দেশনা দেওয়া আছে যে মূল কারাদণ্ডের কি 4 ভাগের 1 4 ভাগের ভাগ, 1 এর ভাগ। বেশি খাটাইতে পারবে না। তো এক হুম। চতুর্থাংশ, তাহলে 8 বছরের 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 বছর। মানে জি। আদালত সর্বোচ্চ 2 বছর পর্যন্ত তারা খাটাইতে পারবে, জেল খাটাইতে পারে, এর বেশি পারবে না। তার মানে 2.5 বছর পারতেছে না, 6 মাসও পারতেছে। আদালত যদি মনে করে যে না তাহলে 6 মাস দিন, আপনার কোনো সমস্যা নেই, আদালত দিতে পারবে। আদালত যদি মনে করে তাহলে 10 দিন দিব, দিতে পারবে। আদালত যদি মনে করে 1 বছর দিব, দিতে পারবে, কারণ 2 বছরের নিচে যে কোনোটাই তার জন্য বৈধ। ঠিক কিনা? এই ঠিক। মামলাতে যে আপনারা যে মামলা করেন, ধরেন যে কোন একটা চুরির মামলা, শাস্তি 3 বছর অথবা ধরেন 5 বছর, তা আদালত কি 3 বছরে দিতে হবে? আদালত কি 2 মাস দিতে পারে না? পারে। হুম। সর্বোচ্চটাই দিতে হবে এরকম না, আদালত যেটা বিবেচনা করে। কিন্তু আদালত কি 10 বছর দিবে? 10 বছর কিন্তু দিতে পারবে না। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে 3 ভাবে আসতে পারে, সর্বোচ্চ কয় বছর? তখন হবে অ্যান্সার 2 বছর। আর যদি বলে নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে,
তখন কিন্তু উপরের যে কোনোটাই দেওয়া বৈধ হবে। আবার প্রশ্ন যদি এরকম ভাবে আসে আহ রিপিট হইতেছে। যে নিচের কোন দণ্ডটি দেওয়া আপনার অবৈধ হবে বা বৈধ হবে না, সেই ক্ষেত্রে আপনার 3 বছর যদি থাকে সেটা অবৈধ হবে, সেটা বৈধ হবে না। আশা করছি আপনার 65 ধারার উদাহরণটা বুঝছেন আপনি, বুঝতে একবারে পারছেন? ক্লিয়ার পানি দিচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এটা বলে দিলাম একটু সময় নিয়ে, কারণ অন্য ক্রিটিক্যাল প্রশ্ন আসলে যাতে আপনার ব্রেনে কাজ করে। আচ্ছা, তারপরে আপনি চলে যান 66-তে। 66টা খুবই গুরুত্বপূর্ণ। 66তে বলতেছে যে শুধুমাত্র অর্থদণ্ড দিলে, কারাদণ্ড দেয় নাই, শুধুমাত্র অর্থদণ্ড দিলে সেক্ষেত্রে শাস্তিটা কেমন হবে? যদি সে অর্থদণ্ড না দেয় তাহলে তো তাকে জেল খাটতে হবে, গায়ে গতরে খাটতে হবে। মানে 65-তে ছিল কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, আর 66-তে হচ্ছে শুধু অর্থদণ্ড। শুধু অর্থদণ্ড যদি দেয়, তাহলে অর্থদণ্ডের পরিমাণটা যদি 50 টাকা পর্যন্ত হয় তাহলে সর্বোচ্চ 2 মাস। আর অর্থদণ্ডের পরিমাণটা যদি 50 টাকার বেশি আর 100 টাকার কম হয়, 50 থেকে 100 আর কি, মানে 50 51 থেকে থেকে 100 স্যার, 51 থেকে 100 স্যার। 50 টাকার উপরে 50.50 থেকে হইতে পারে, সমস্যা নেই তো। 50.50 কি 50 টাকার উপরে না? বুঝেন নাই? 50 টাকার উপরে এবং 100 টাকা পর্যন্ত হইলে 4 মাস, আর 100 টাকার বেশি হইলে, অর্থদণ্ডটা যদি 100 টাকার বেশি হয় তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। তাইলে আপনারা পড়বেন কিভাবে? আপনারা এইভাবে পড়বেন: 2 মাস, 4 মাস, 6 মাস, সব জোর। 2 4 6, 2 4 6, 2 4 6, 2 এর পরের জোর 4, 4 এর পরের জোর 6। ঠিক আছে? এটা 66 দ্বারা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনার পরীক্ষায় যদি আসে 100 টাকা, যে একজনকে 100 টাকা জরিমানা দেওয়া হয়েছে, তাকে আপনার সর্বোচ্চ কত বছর, কত মাস জেল খাটতে হবে? 4 মাস। 4 মাস। টাকা না দিতে পারলে 4 মাস। যদি এরকম প্রশ্ন আসে যে একজনকে 100 টাকা জরিমানা করা হয়েছে, নিচের কোন দণ্ডটি দেওয়া আপনার বৈধ হবে? কতে দিল 2 মাস, কতে দিল, কতে দিল, কতে দিল 6 মাস, গতে ছোট গতে দিল 1 বছর, বড় গতে দিল, কোনোটাই সঠিক না। কি হবে? 50 টাকা জরিমানা করছে, ঠিক আছে? 50 টাকা জরিমানা করছে, তাহলে নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে? 1 মাস, ঠিক আছে, 6 মাস, 4 মাস, কোনোটাই সঠিক না। তাহলে কি হবে উত্তর? 50 টাকা 2 মাস। জরিমানা করছে। নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে? কোনোটি নয়। কোনোদিন হ্যাঁ, নয়, একে 2 মাস তো নাই। 2 2 মাস তো মাস এখানে থাকতে নাই। হবে কেন? আমার প্রশ্নটা তো ওইটা না, 2 মাস তো সর্বোচ্চ ভাই, বুঝেন না কেন? 2 মাস হচ্ছে সর্বোচ্চ, কিন্তু 1 মাস কি দিতে পারবে না আদালত? দিতে পারবে। নাকি দিলে জেল হবে, বিচারকের জেল হবে? দিতে পারবে। 1 মাস দিলে কি সমস্যা আছে? সমস্যা, রাইট। না স্যার, এখন সমস্যা নাই স্যার। আমি আপনারে 100 টাকা দিলাম, 50 টাকা দিলাম, দিয়ে বললাম যে তুমি, ঠিক আছে, ও আচ্ছা, তুমি 2 মাসের হচ্ছে, 2 মাসের মধ্যে হইতে হবে। 2 মাসের মধ্যে তো 1 মাস উল্লেখ থাকে স্যার, তাহলে ওই 1 মাস থাকলে ওইটাই সঠিক। দুই হ্যাঁ, মাসের সর্বোচ্চ আমি হইতে পারবে না 50 50 টাকা টাকা দিলাম, জরিমানা করলে। দিয়া বললাম যে তুমি ভিক্ষুকরে 50 টাকা দাও। এখন আপনি ওই ওই ভিক্ষুকরে ধরেন যে আপনি কাউরে দিলেন 10 টাকা, কাউরে দিলেন 20 টাকা, কাউরে দিলেন 15 টাকা, এইভাবে দিয়ে 50 টাকা করছেন, তো হয়েছে না? আপনি একজনেরও 50 টাকা দিতে পারেন, আবার 4-5 জনেরও দিতে পারেন। তাহলে এখন আমি যদি বলি তুমি আর 10 টাকা দিচ্ছ কেন, এটা তো সমস্যা নাই। তো এখন এটা তো আমি বলছি যে তুমি এটা দান করো, কারে কত টাকা দিতে হবে এটা বলে দেয়নি। তো আপনার যদি ওইটা বলে দিতাম যে 50 টাকার নিচে কাউরে দিও না, তাইলে কিন্তু আপনি 10 টাকা দিলে আবার আমার কথা ভায়োলেশন হইত। আচ্ছা, তো এখন দেখেন, বলছি 50 টাকা জরিমানা করছি, তাহলে নিচের কোন দণ্ডটি দেওয়া অবৈধ হবে না, বা নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে? প্রশ্ন বুঝছেন? এর আগে তো এটাই বলাইছে আপনাদের, এরকম একটা প্রশ্ন আসবে ঠিক।
সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 2 মাস, কিন্তু 1 মাসও দিতে পারবে। আর যদি প্রশ্ন এরকম আসে আর এইখানে আবার কোনোটাই সঠিক না দিয়ে আপনার পেঁচ লাগাইবো, তখন আপনি বলবে এখানে মনে করেন 4 মাস আর এখানে 6 মাস, তখন আপনি পেঁচ লাগাইবেন, তখন যে 50 টাকা যে 2 মাস করে আসছে, 2 মাস তো কোথাও নাই, তখন আপনি কোনোটাই দিয়ে আসবেন, অথচ অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আবার যদি ওইটা থাকে সর্বোচ্চ কয় মাস দেওয়া যাবে 50 টাকার ইয়েতে, সর্বোচ্চ কয় মাস, সর্বোচ্চ কত, 2 মাস, তখন 2 মাস সর্বোচ্চ 2 থাকলে মাস। আপনাকে 2 মাস 2 মাস স্যার। লাগাইতে হবে। প্রশ্নটা কিভাবে আসছে এটা আপনাকে একটু অ্যানালাইসিস করে ধরতে হবে। ইম্প্যাক্টটা প্রশ্নের একটা এই এরিয়া আছে, এটা অ্যানালাইসিস করে আপনাকে আগাইতে হবে। আচ্ছা, তাহলে বুঝছেন 2 মাস, 4 মাস, 6 মাস, মানে বার কাউন্সিল ইচ্ছা করলে 100টা প্রশ্নই কনফিউজিং করতে পারে। যদি ইচ্ছা করে যে আমি 100টা প্রশ্নই কনফিউজিং করব, উত্তর এটাও মনে হবে, আবার অনেকে মনে করে উত্তর নাই, এটাও করতে পারে। বার কাউন্সিল চাইলে সহজে করতে পারে, বার কাউন্সিল চাইলে কঠিনও করতে পারে। বার কাউন্সিল চাইলে 100টা প্রশ্নই কনফিউজিং করতে পারে, আপনার কাছে স্যার 100টাই একটা আপনার কথা কাছে বলি মনে স্যার। হবে যে স্যার হ্যাঁ, এটা কথা বলি, এখানে বলছে যে অর্থদণ্ড 100 টাকার বেশি হলে, তো 100 টাকার বেশি মানে 100 টাকা যত হয় হ্যাঁ, আনলিমিটেড, মানে 100 টাকার যত হয় আনলিমিটেড। 100 টাকা আনলিমিটেড বেশি বলতে 10,000, 20,000, 2 লাখ, 1 লাখ, সমস্যা নেই। তা হয়, কিন্তু ওইটা অনাদায়ী অনাদায়ী হবে হলে 6 মাস পর্যন্ত। 6 মাস, জি, 6 মাস। এটাই। এটা পেনাল করে বলে দিছে। যদি আবার স্পেশালতে অন্য কিছু বলা থাকে তখন তো আর এটা প্রয়োগযোগ্য হবে না, না, তখন তখন এটা ওটাই প্রযোজ্য হবে। হবে না। ঠিক আছে, এটা পেনাল করে বলে দিছে, অ্যাকর্ডিং টু পেনাল কোড, আমরা যেহেতু পেনাল কোড করছি। আচ্ছা, বুঝছেন বিষয়টা? 66 ক্লিয়ার কিনা? বুঝতে পারছি, এখন আমরা বুঝতে একটু পারছি দ্রুত আগাবো। ক্লিয়ার। 68তে বলছে জরিমানার অর্থদণ্ড আদায় হয়ে গেলে কারাদণ্ডের সমাপ্তি হবে। খুব সুন্দর কথা, অর্থদণ্ড আদায় হলে কারাদণ্ডের সমাপ্তি হবে। বুঝছেন কিনা? আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আপনার কারাদণ্ড শেষ। আর এটা কিভাবে হবে? এটা হবে আনুপাতিক হারে, এটা বলছে আবার 69 ধারায়। আনুপাতিক হারে কেমন? মনে করেন যে আপনার 4 মাসের জেল হয়েছে, ঠিক আছে, জরিমানা দিছিল কত, 20,000 টাকা, কথার কথা। তাহলে প্রতি মাসে জরিমানা কত টাকার জন্য, কত, 5,000 টাকার জন্য। আপনি 1 মাসের জন্য কত, তাহলে ঐকিক নিয়মে অঙ্ক করেন, 5,000 পরে না প্রতি মাসে? 5,000 টাকার জন্য 1 মাস জেল 1 মাস। কাটতেছেন, 4 দিয়ে ভাগ দেন। এখন আপনি মনে করেন যে 2 মাস জেল খাটার পরে আপনার কাছে টাকা হয়ে গেছে, আপনার বাড়িতে ধান বিক্রি করে টাকা পাইছে, 2 মাস পার হয়েছে, আর 2 মাস জেল খাটা লাগবে। এখন আপনি যদি বাকি যে 2 মাস, কত টাকা দিলে আর জেল কাটতে হবে না পেলে? আর 10,000 টাকা দিতে হবে। তাহলে 10,000। 10,000 টাকা, 10,000 টাকা, কারণ প্রতি মাসে 5,000 টাকার জন্য 1 মাস গায়ে গতরে কাটছেন আপনি। তাহলে এটা আনুপাতিক হারে কি হবে, আপনার মকুফ হবে। এটা বলছে 69 দ্বারাই। জিনিসগুলা কিন্তু খুব ইন্টারেস্টিং, জি ঠিক না? আচ্ছা, জি জি। তাহলে জরিমানার আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ডের সমাপ্তি হবে। আপনি যত বছরের টাকা দিবেন, যত মাসের টাকা দিবেন, তত মাস পরে গিয়ে যদি ওই অনুপাতে থাকে তাহলে ওইটা দিলেই হবে, বাকিটা আপনার আর দিতে হবে না, কারণ ওইদিকে তো খাইটা ফেলছেন আপনি। 2 মাসের জেল খাটছেন, আর 2 মাস খাটতে হবে, ওই 2 মাসের টাকা দিলেই হবে। মানে আপনার আপনার ইনজাস্টিস করবে না আপনার উপর। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তারপরে 70 ধারাতে বলছে অপরাধের মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে অর্থ আদায়যোগ্য, দণ্ড প্রদানের 6 মাসের মধ্যে, 6 বছরের মধ্যে জরিমানা আদায়যোগ্য। এটা জাস্ট একটু করে রাখেন। তারপরে আপনি চলে যাবেন 73-এ নির্জন কারাবাস। নির্জন কারাবাস কি, আপনার একটা একটা জেলের ভিতর আপনার একা একা কি করবে, আপনার বন্দি করে রাখবে। এটাই হচ্ছে নির্জন কারাবাস, 73 ধারা। ঠিক আছে, এটার মধ্যে অনেক ঝামেলা আছে। এটা আমরা আহ, আজকে বুঝাবো না, এটা আমরা ঈদের পরে যখন খুলবো, কারণ আজকে বুঝাইলে কি হবে, ওই এই দিনের সাথে ওই বিগত যে দিনগুলো, ওগুলো একটা প্যাচ বুঝ লাগবে আপনার। আপনি শুধু 73 ধারাটা মুখস্থ করেন, নির্জন কারাবাস। 74 ধারাতে নির্জন একাধারে কারাবাসের সীমা। একাধারে নির্জন কারাবাস, তারপরে এটা হলে অনেক অনেক হ্যাঁ, ঝামেলা আছে এই জায়গায়। এখানে এখানে একটা হিসাব আছে, আমি এই হিসাবটা জি। ওই 67 ধারার সাথে আপনারা প্যাচ লাগাইবেন, এই জন্য আমি স্টপ রাখলাম।
ঈদের পরে যখন আমরা ক্লাস করবো নির্জন কারাবাসের হিসাবটা মনে করাই দেন, আমি এটা বলে দিব। আজকে বললে মানে একাধারে আপনারা একাধারে দুইটার মধ্যে কতদিন চেষ্টা নির্জনকে নেবেন। কারাবাস দেওয়া যাবে কি? এটা 1014 দিনের বেশি হবে না। আর এখানে আরো হিসাব নিকাশ আছে, হ্যাঁ। জি জি কারাদণ্ডের জি। মেয়াদ যদি 3 মাসের বেশি না হয়, 1 মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না। তারপরে এখানে 1 মাস 3 মাস 2 মাস 3 মাসের একটা হিসাব আছে, বুঝছেন কিনা? ওই হিসাবটা আমি আজকে দেখাবো না, আপনারা 66 ধারার হিসাবটা ক্লিয়ার করেন, ঠিক আছে? স্যার তারপরে এটা কি আমি স্যার পরে স্যার এই দেখাবো। ধারাটা কি বর্তমানে কি হয় মানে বাস্তবায়ন করে আইন আদালত? এই আইনটা এটা এটা হয় নির্জন প্রয়োগ কারাবাস? খুব কম, খুব নাই, কম। প্রয়োগ নাই, এটা নাই বললেই চলে, নাই, নাই। নাই বললেই চলে। এই জন্য এটা থেকে প্রশ্ন আসলে শুধু আসতে পারে নির্জন হুম। কারাবাসের বিষয়ে। তুই তাই বলছি এটা সীমাটা কতদিন এক নাগারে দিতে পারবে না, এমনি আসলে এমসিকিউ তো আসতে পারে। আর এই জন্য আমি এটা আপাতত স্কিপ করে যাচ্ছি আর কি, যেহেতু এটা একটু কম হয়। তারপরে 75 ধারাটা এবার আপনাদের আসবে, খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ রিটেন সবার জন্য। সেকশন 75, ঠিক আছে? সেকশন 75টা খুবই 75। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে বর্ধিত দণ্ড। পরীক্ষায় আসবে বর্ধিত দণ্ডের বিষয়ে পেনাল কোডের কত ধারাতে আছে, এটা একটু কষ্ট করে পড়ে ফেলবেন। বর্ধিত দণ্ড, এই যে বর্ধিত দণ্ড, লাস্টে কি লিখছি আমি, পাইছেন এখানে? লেখছে যাবজ্জীবন বা যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 10 বছরের বেশি হবে না এমন দণ্ডে দণ্ডনীয় হবে। আচ্ছা, হ্যাঁ আমি বলতেছি তো 75 ধারাতে বলছে আপনার পেনাল কোডের 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের যে অপরাধগুলা, কত অধ্যায়? 12 এবং 12 17। এবং 17, এই দুইটা অধ্যায় মনে রাখবেন। কি আছে আমরা জানবো। 12 এবং 17 অধ্যায় মনে রাখার সংক্ষিপ্ত নিয়ম কি? 17 সতে সম্পত্তি অধ্যায় মনে রাখার টেকনিক আছে, আমি একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব। আমার 4-5টা রেকর্ডেড ভিডিও আছে, যেহেতু এক ক্লাসে আমি শেষ করতে পারবো না, ওগুলোর ভিডিও আমি দিয়ে দিব, ইউটিউবে আছে। আমি আবার লিঙ্ক দিয়ে দিব, ওগুলো একটু দেখে নিবেন, তাহলে এইগুলা থেকে ক্লিয়ার হবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে 17 সতে সম্পত্তি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চুরি টুরি এগুলা। আর বতে 12 আনা, মানে মুদ্রা সংক্রান্ত অপরাধ। এই দুইটা অপরাধের ক্ষেত্রে যদি কেউ অপরাধ করে এবং সে অপরাধের শাস্তিটা যদি 3 বছরের বেশি হয়, তাহলে তার আপনার সে অপরাধটা যদি সে আবার করে সেকেন্ড টাইম, ওই 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের যে অপরাধ আছে সেই অপরাধটা যদি সে দ্বিতীয়বার করে, তাহলে তার শাস্তি, তার যে প্রেসক্রাইব যে শাস্তিটা পেনাল কোডে আছে, হ্যাঁ, মানে পেনাল কোডে যে শাস্তিটা তার জন্য বরাদ্দ আছে, সেটা আপনার বেড়ে যাবে। সেটা বেড়ে যাবে, সেটা বেড়ে হতে পারে যাবজ্জীবন হতে পারে, অথবা আপনার 10 বছরের বেশি হবে না এমন কারাদণ্ড হতে পারে। সর্বোচ্চ কারাদণ্ড দিলে 10 বছরের বেশি না, অথবা যাবজ্জীবন, এরকম একটা কারাদণ্ড হতে পারে এই বর্ধিত দণ্ডের ক্ষেত্রে। তাহলে বর্ধিত দণ্ড কত ধারায় আছে? 75 ধারায়। 75 ধারায়। একই অপরাধের যদি রিপিটেশন ঘটায় সেক্ষেত্রে বর্ধিত দণ্ডের বিষয়টা আপনারা দেখুন। এখন আমরা চলে যাবো সাধারণ ব্যতিক্রম, ঠিক আছে? স্যার এটা আচ্ছা, আরেকবার সাধারণ বলবেন স্যার, ব্যতিক্রম 75 ধারাটা, 75 বুঝলেন ধারাটা না স্যার? আরেকবার বলবেন স্যার। 75 ধারাতে বর্ধিত দণ্ড মানে দণ্ডবিধির 17 এবং 12 অধ্যায়ের অপরাধটা যদি কেউ দ্বিতীয়বার করে, তাহলে সে আপনার বর্ধিত দণ্ড পেতে পারে, আদালত তাকে দিতে পারে। সেটা বর্ধিত দণ্ডটা কি, ধরেন যে চুরির শাস্তি ধরেন 5 বছর, তো এখন আপনার সে যদি ঘর থেকে চুরি করে তাহলে ধরেন শাস্তিটা 5 বছর। এখন সে এই চুরিটা আবার দ্বিতীয়বার করছে, কারণ পেনাল কোডে 17 অধ্যায়ের অপরাধ এটা। অথবা মুদ্রা জালের বিষয়টা, মুদ্রা সংক্রান্ত অপরাধ, জি। একবার করছে সে আরেকবার করছে, সেই ক্ষেত্রে ওখানে যদি যে শাস্তিটা দেওয়া আছে, ঠিক আছে, সেই শাস্তিটা চেয়ে সে ডাবল শাস্তি পেতে পারে। সেই শাস্তিটা হইতে পারে যাবজ্জীবন, অথবা 10 বছরের বেশি নয় এমন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত। বুঝছেন কিনা? এটাই বর্ধিত দণ্ড। তাইলে বর্ধিত দণ্ড প্রয়োগযোগ্য পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের ক্ষেত্রে। ওকে, কে এগুলো পড়েন নাই আপনারা আগে? হ্যাঁ, পড়ছি পড়ছি তো। তারপরে আপনারা চলে যান সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রমটা তো অনেক বড়, এটা আমি খালি আপনার এক নাগারে বলে যাই। মানে এটার রেকর্ডেড ক্লাস আছে, ওইটা দিয়ে দিব না গ্রুপে।
ওইটা দেখে নেবেন, বিস্তারিত দেওয়া আছে। যেহেতু আমরা আহ, এখন যদি সাধারণ ব্যতিক্রম ধীরে সুস্থিরে পড়তে যাই, তাহলে এটা পড়তে আমাদের লাগবে 1 ঘন্টা। এখন এইটার শুধু স্লটটা বলে দেই আমি, ঠিক আছে? আপনারা শুধু শুনে নেন, পরে মিলাইয়েন। দেখেন, নিজেকে আইন দিয়ে বাধ্য মনে করে যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে আহ সে অপরাধী হবে না। আইন দিয়ে বাধ্য আর একটা হচ্ছে আইন দিয়ে সমর্থিত। এই ৭৬ আর ৭৯ একসাথে পড়বেন, সেকশন ৭৬ আর ৭৯। ৭৬ হচ্ছে আইন দিয়ে বাধ্য, আর ৭৯ আইন দিয়ে সমর্থিত। মনে করেন পুলিশ বাধ্য আইন দিয়ে, কারণ তার কাজই আসামিকে ধরা। আর আপনার সামনে কোনো অপরাধ দিলে আপনি তাকে নিয়ে পুলিশে সোপর্দ করতে পারেন, এটা হচ্ছে আইন দিয়ে সমর্থিত। আপনি কিন্তু বাধ্য না। আপনার চোখের সামনে একটা অপরাধ হচ্ছে, আপনি বাধা না দিলে আপনার অপরাধ হবে না, বুঝছেন কিনা? বরঞ্চ আপনি ছুটে আনিয়া পুলিশকে দিলে আপনার অপরাধ হবে না। বুঝাইতে পারছি? কারণ আপনি তো বাধ্য না। কিন্তু আপনার চোখের সামনে কিছু ঘটলে ওই লোকের আপনি পুলিশের কাছে সংবাদ ধরে নিয়ে দিলে এটা আপনি অপরাধ হবে না। আর একটা পুলিশ মনে করেন একটা আসামিরে ধরতে গিয়ে আরেকজনে ধরে লাইছে, এই ক্ষেত্রে পুলিশেরও কোনো অপরাধ হবে না, কারণ সে আইন দিয়ে বাধ্য কোনো একটা কাজ করার জন্য। তারপরে দেখেন, বিচারকের কোনো কাজ অপরাধ না। বিচারকের কোনো কাজ কিনা, এই যে ৭৬ আর ৭৯ একসাথে দিচ্ছি, কেন দিচ্ছি বুঝছেন? জি স্যার। স্যার এই জিনিসটা স্যার খুব জি, ভালো লাগলো। এতদিন ধরে ভালো তো পড়তেছি কিন্তু এই লাগবে। জিনিস এইভাবে কখনো বুঝে পড়ি নাই। আসলে আমি আপনার হচ্ছে কি, এখন ইচ্ছা থাকলেও আমি সবকিছু বলতে পারবো না। এখন আমি কি করব বলেন? আমি সব বুঝাইতে গেলে অনেকটা সময় লাগবে। না স্যার, আমি সব বুঝাইতে হবে না, একটু একটু হিংস দিলে এগুলো বুঝবো। এই যে মিল গুলা যে একটু করে একটু দেওয়া, এই হিন্ট মিলটা দিয়ে একটু দিই, পারতাম না। একটু একটু হিন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তাহলে দেখেন, আপনি হচ্ছে ৭৬ আর ৭৯ এখানে আমি একসাথে কেন লিখছি আপনি আশা করি বুঝে গেছেন। অনেকে বলবে যে স্যার তো বই লিখছে, এটা তো ঠিক লেখা নাই, যারা জানে না। ৭৬-এর পরে ৭৭ না লিখে ৭৯ রেখে লাগছে, এটা মনে হয় ভুল করছে, অনেকে মনে করবে এরকম, ঠিক না? যারা না বুঝবে। অতএব সব স্যার স্যার আমি এতদিন একটু তো স্যার তাই আমি একটু ভাবতেছিলাম, প্রথম থেকে এটাই স্যার আমি বুঝতেছিলাম, একটু কিন্তু জিনিসটা বুঝে উঠতে স্যার পারিনি। আমি একটু মাত্র 10 সেকেন্ড একটু কথা বলবো স্যার। হুম এটা হলো ওই যে ৭৫ ধারায় বর্ধিত শাস্তি, যেটা আর কি বর্ধিত হুম শাস্তি শাস্তি এই জন্য বলা হয়েছে এটা যে ১২ এবং ১৭, যেটা যে ১২তে আছে হলো আপনার হলো যেটা অভ্যাসগত মুদ্রা। কাজ মানুষের, যেটা পুনরাবৃত্তি মানে মুদ্রা, পুনরায় করতে মুদ্রা, পারে। 12 হ্যাঁ, মুদ্রা। মুদ্রা যেটা আর কি, যেমন আচ্ছা, যাই হোক, ২৩০ আপনি থেকে পরে ফোন দেন, পরে ফোন দেন। হ্যাঁ, এটাই মুদ্রা সংক্রান্ত অপরাধ, ডিটেলসে বললে তো অনেক সময় লাগবে এগুলো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আপনার ইয়ে এই ৭৬ আর ৭৯, তারপরে দেখেন, নিজেকে আইন দ্বারা সমর্থিত আপনার মনে করে কাজ করলে সেটা অপরাধ হবে না। দেখেন, এইটা গেল ৭৬ আর ৭৯। তারপরে আদালতের রায়, আদালতের দেখেন বিচারক রায় দেয় ৭৭ ধারাতে। এটা দুইটা দেখেন লাঠির মতো, সার দুইটা কি, এগুলার প্রত্যেকটা ৭৬ থেকে ১০৬ পর্যন্ত প্রত্যেকটা দ্বারা মনে রাখার টেকনিক আছে। ওই টেকনিকের ভিডিওটা আমি গ্রুপে শেয়ার করে দিব। ৭৭ লাঠির মতো এই টেকনিক গুলো দেওয়া আছে ওখানে, আমি এখন টেকনিক বলতে গেলে অনেক সময় লাগবে। এই লাঠি দিয়া মনে করেন বিচার করে, কে করে? বিচারক করে। এটা টেকনিক মনে রাখার। তাহলে দেখেন, সাতটা কি লাঠির মতো না ছাতার মতো? দুইটা সাত মানে ৭৭ কি বিচারকের ধারা, মানে বিচারক বিচার করতে গিয়ে কোনো অপরাধ করলে বিচারকের কোনো শাস্তি হবে না, সরল বিষয়কে ভুল রায় দিলেও শাস্তি হবে না। ৭৮, এই ৭৭-এ বলছে এই বিষয়টা, আর ৭৭-এর সাথে আপনি পড়বেন কি ৭৮, ঠিক আছে? ৭৮-এ বলছে যে বিচারকের রায় অনুযায়ী যদি কেউ কোনো কাজ করে, যেমন জল্লাদ ফাঁসি দেয়, তার অপরাধ হবে না। তারপর ৭৯-টা আবার দিয়ে রাখছি সিরিয়াল মেনটেন করতে গিয়ে। আচ্ছা, তারপরে ৮০-তে দেখেন, এখানেও একটা টেকনিক আছে, ৮০ ধারা, ঠিক আছে? ৮০ ধারাতে আপনার যে বিষয়টা বলা আছে যে এইটারও টেকনিক আছে ৮০, ঠিক আছে? ধরেন যে আপনি আমার রুমে ঢুকবেন, আসি, আপনি বলতেছেন আমি আসি বলে দরজায় ধাক্কা দিচ্ছেন, দরজাটা ভাঙে আমার মাথায় পড়ে গেছে, আপনি তো সতর্কতা অবলম্বন করে দরজায় ধাক্কা দিয়ে আসি বলছেন। তাহলে ৮০ ধারাতে কি টেকনিক, এগুলো মনে রাখার, ঠিক আছে? দুর্ঘটনা যদি ঘটে যায়, যথেষ্ট সতর্ক থাকা অবস্থায়ও, তারপরেও সেটা কোনো অপরাধ হবে না, এটা ৮০ ধারাতে বলছে। ৮১ ধারাতে বলছে এটারও টেকনিক আছে। এগুলো এগুলো আমি না পড়াইলেই ভালো, আমি টেকনিক রাস্তায় দিয়ে দিলে আপনারা শুনে নিলে ভালো হয় আর কি। ৮১-তে বলছে দুইটা ৮১ গাছ আছে পাশাপাশি, মাঝখানে একটা বাড়ি আছে, ঠিক আছে? এখন একটা ৮১ গাছ, মাঝখানে অনেকগুলা বাড়ি আছে। এখানে একটা আহ, বাড়ি, এখানে ১০০টা বাড়ি, এখানে একটা ৮১ গাছ, এখানে আবার অনেকগুলা বাড়ি, ঠিক আছে? অনেকগুলা বাড়ি আছে এখানে।
তো এখন 81 গাছটা না কাটলে কি হবে? এই বাড়ি থেকে আগুন এই বাড়িতে ছড়ায় পড়বে। 81 গাছটা মালিকের অনুমতি না নিয়ে কেটে ফেলছেন, এটা 81 ধারা। তাইলে মালিকের অনুমতি না নিয়ে যদি আপনি গাছ কেটে ফেলেন, আপনার কোনো অপরাধ হবে না। ঠিক আছে? কেন? আপনি ছোট ক্ষতির হাত থেকে বড় ক্ষতির হাত থেকে ছোট ক্ষতি করছেন, বড় ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য 10,000 টাকার গাছ কেটে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। এটাই হচ্ছে 81 ধারা। 81 গাছটা মনে রাখলেই হয়ে যায় আর উদাহরণটা। ঠিক আছে? আচ্ছা, 82 দেখেন, গতে 82, গতে বেবি, বেবিদের দ্বারা 9 বছরের কম বয়স্ক বাচ্চা যদি কোনো অপরাধ করে তার অপরাধ হবে না। 83 বলছে 9 বছরের বেশি 12 বছরের কম বয়স্ক বাচ্চা, 9 বছরের বেশি 12 বছরের কম, যদি সে মেধা শক্তি বুধ শক্তি না হয় তাহলে কোনো অপরাধ হবে না। তবে মেধা শক্তি যদি থাকে সেক্ষেত্রে সেটা অপরাধ হবে। এটা 83 দ্বারাতে বলছে। গতে 82, গতে বেবি, এটা বেবিদের দ্বারা এইভাবে টেকনিক আছে মনে রাখার। 84, চোর যোগ 80, চুরে বলে 80, এটা একটা পাগল। চুরে কখনো বলবে না যে আমি এসে চুরি করি, এটা টেকনিক আছে, আপনারা টেকনিক রেকর্ড দিয়ে দিব, বুঝে নিবেন। ঠিক আছে? তাহলে পাগল লোকের কোনো কাজ অপরাধ না। চুরে মানে কি, চুরে যদি বলে 80 তাহলে সে তাকে আমরা পাগল বলে গণ্য করবো, পাগল লোকের কোনো কাজ অপরাধ বলে হবে না। এগুলো আমি টেকনিক করে সবগুলাই মাথায় থাকে এভাবে। তারপরে হচ্ছে 85, আমরা নেশার কাজগুলো বলবো। অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হয়ে যদি কেউ কোনো কাজ করে সেটা তার কোনো অপরাধ হবে না। 86 হচ্ছে ইচ্ছাকৃত নেশাগ্রস্ত হয়ে কোনো কাজ করে সেটা অপরাধ হবে। আপনি যদি ইচ্ছাকৃত নেশাগ্রস্ত বা মদগ্রস্ত হয়ে যদি কাউকে মেরে ফেলেন তাহলে সেটা আপনার অপরাধ বলে গণ্য হবে। তারপরে হচ্ছে সম্মতির বিষয়টা চলে আসে। ঠিক আছে? সম্মতি নিয়ে কোনো কাজ করলে এবং সম্মতি না নিয়ে, এটা 88-র সাথে আপনি 82 ধারাটা মিলিয়ে পড়বেন। 88-র সাথে 82, 88-র সাথে 82 দিয়ে দিচ্ছি দেখেন। 88 মানে কি, সম্মতি আপনার নিয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেটা অপরাধ হবে না। যেমন 88 সালের বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে, আপনি আপনার চাচার নিয়ে ঢাকা আসতে পারতেছেন না, বাসার পাশের একটা ক্লিনিকে নিয়ে ভর্তি করছেন, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, আপনার চাচা মরে যেতে পারে কারণ আমাদের সাপোর্ট নাই, আপনি বলছেন ঠিক আছে করেন। ঠিক আছে? রোগী মারা গেল, ডাক্তারের কোনো অপরাধ হবে না, কারণ রোগীর কনসেন্ট নিয়ে করা হয়েছে। 82-তে 92 দেখেন, 88-র সাথে 92 দিচ্ছি। 92 বতে 92 বতে বিরামহীন রক্তপাত। ঠিক আছে? একটা লোক রাস্তায় পড়ে আছে, তার মাথা দিয়ে রক্তপাত হচ্ছে এবং সে হচ্ছে আপনার অচেতন। ডাক্তার তার লোকজন নিয়ে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার কি তার হচ্ছে কোন ধরনের খোঁজ খবর নেওয়ার সুযোগ নাই। ডাক্তার রোগীর মঙ্গলের জন্য অপারেশন করছে, রোগী মারা গেছে, তাহলে এখানে ডাক্তারের কোনো অপরাধ হবে না যদিও সম্মতি ব্যতীত। তাহলে কাজটা করছে মঙ্গলের জন্য। তাহলে সম্মতি সহ 88, সম্মতি ব্যতীত কোথায়? 92, একই কাজ। বুঝছেন কিনা? একটু দ্রুত বলছি আর কি, কিছু করার নাই তো। আপনাদের রেকর্ড ক্লাস দিয়ে দিব রেগুলার, এগুলো ওখান থেকে দেখেন। আচ্ছা, তারপরে দেখেন আপনার হচ্ছে সৎ বিশ্বাসকৃত যোগাযোগ 93, তীর কোম্পানি ততে 93 ততে তীর। তীর কোম্পানির মালিক রে আপনি বলছেন যে আপনার তেলের ভিতর তো ময়লা পাওয়া গেছে, তীর কোম্পানির মালিক শুনে মরে গেছে, আপনি তো তাকে মারার জন্য ফোন দেন নাই, ধারা মনে রাখার জন্য। ততে 93 ততে তীর। ঠিক আছে? অথবা আপনি এটা এইভাবে আপনি করতে পারেন যে আপনার চাচার পুলিশ ধরতে আসছে, আপনি ফোন দিচ্ছেন যে তুমি বাড়ি থেকে পালায় যাও, তোমার পুলিশ ধরতে আসছে, আপনার চাচা মরে গেছে। ডাক্তার রুগীরা বলতেছে আপনি 6 মাসের বেশি বাঁচবেন না, রুগীর সাথে সাথে মরে গেছেন। এগুলো ইচ্ছাকৃত না, সেক্ষেত্রে এটা অপরাধ বলে গণ্য হবে না। 95 হচ্ছে তুচ্ছ কাজ, আপনি রাস্তাতে হাঁটতেছেন, কারো পায়ের সাথে পা লাগছে, ঠিক আছে, আপনি হচ্ছে সেটা নিয়ে মামলা করলে এই সমস্ত তুচ্ছ মামলা আদালতে চলে না, এটা কোনো অপরাধ না। এটাই বলছে 95 ধারায়, তুচ্ছ মামলা আপনার এগুলা কোনো অপরাধ বলে গণ্য হয় না, তুচ্ছ কাজ, তুচ্ছ কাজ। ঠিক আছে? তাহলে এইভাবে তারপরে আমরা সেলফ ডিফেন্সে চলে যাব। এই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হবে না, তো আমি শেষ কেমনে করবো বুঝতেছি না, একটু ইনস্ট্রাকশন দিয়ে রাখতেছি। তারপরে দেখেন ব্যক্তিগত আত্মরক্ষা। ঠিক আছে? 96, 97, 98 আছে, এগুলোর একটা বিশেষ একটা বিষয় আছে। 96 ধারা হচ্ছে একটা ব্রড একটা ধারা। এখানে বলছে আমরা আত্মরক্ষায় ঢুকে গেছি, যে আত্মরক্ষার ক্ষেত্রে সকল কাজ করতে পারবেন, কোনো কাজই অপরাধ না। 96-এর ব্যতিক্রম আবার আছে 99 ধারাতে। আর 96 ধারাতে বলছে যে কোনো কাজ করলে সেটা অপরাধ হবে না। 97 ধারাতে স্কোপ দিয়ে দিছে যে কোন কোন ক্ষেত্রে, এই যে আত্মরক্ষাটা কোন কোন ক্ষেত্রে, নিজের শরীর অন্যের শরীর, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি, মানে দুইটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে সম্পত্তি। শরীর রক্ষার্থে কোনো কাজ করলে অপরাধ হবে না, আরেকটা কি সম্পত্তি রক্ষার্থে কোনো কাজ করলে অপরাধ হবে না, সেটা নিজের অথবা অন্যের। এখন আপনার কেউ মারতে আসছে, আপনি কাউকে মেরে ফেলছেন, আপনার কোনো অপরাধ হবে না, আপনার কোনো অপরাধ হবে না, কারণ আপনি সেলফ, নিজেকে বাঁচানোর জন্য অন্যকে মারছেন। ঠিক আছে? এখন কিছু কিছু ক্ষেত্রে আবার মারা যাবে না, এটা বলছে আবার 99 ধারায়। 96 ধারার ব্যতিক্রম কোনটা? 99 ধারা। 99 ধারাতে বলে দিছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি আত্মরক্ষাটা প্রয়োগ করতে পারবেন না। যেমন পুলিশ যদি আপনাকে ধরতে আসছে, আপনি পুলিশকে মারা ফেলতে পারবেন না আত্মরক্ষার্থে, কারণ পুলিশের কাজই তো আপনাকে ধরা। এই জন্য সরকারি কর্মচারী যদি কোনো কাজ করতে আসে,
সেই কাজে আপনি কি তাকে বাধা দিয়ে তাকে মেরে ফেলতে পারবেন না আত্মরক্ষার অজুহাত হিসাবে। ঠিক আছে? আর হইতে পারে আরো যে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। আপনি একজনের একটা গুলি করছেন, সে মনে করেন মাটিতে লুটায় পড়ছে, হ্যাঁ, এখন আপনি আবার 10 মিনিট পরে আছে আরেকটা গুলি করছেন, বলছেন এখন কিন্তু আপনার অতিক্রম করে ফেলছেন, আপনার লিমিটেশন অতিক্রম করে ফেলছেন। এইটা কিন্তু আবার আত্মরক্ষার্থে আপনি এটা করতে পারবেন না। আপনারা কেউ আজকে ধমক দিচ্ছে, আপনি 10 দিন পরে গিয়ে তারা মারছেন, এখন বলতেছেন যে আমি আত্মরক্ষার্থে মারছি, এটা কিন্তু চলবে না। যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ আত্মরক্ষার অধিকারটা থাকে। তাহলে পুলিশের কাছে যদি আপনার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, অতিরিক্ত ক্ষতি করা যাবে না, এবং পুলিশের কাছে বা সরকারি কর্মচারীর কাছে যদি লুকানোর বা যাওয়ার সুযোগ থাকে, তাহলেও আপনি আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে পারবেন না। মনে করেন যে মনে করেন আপনি আপনার শত্রুর সাথে মারামারি করতেছেন, পুলিশ চলে আসছে, শত্রুপক্ষ হাত উপরে উঠে আত্মসমর্পণ করছে, এখন পুলিশের সামনে আপনি তারা গুলি করে মেরে লাইলেন, বললেন যে আত্মরক্ষাতে মারছি না, তারা তো আত্মসমর্পণ করে ফেলছে, সিলিন্ডার করে ফেলছে, পুলিশও আসছে, আপনি পুলিশের কাছে যাইতে পারতেন, আপনি তাকে মায়েরা ফেলতে পারবেন না। এগুলো হচ্ছে আত্মরক্ষার ব্যতিক্রম। এই সমস্ত ক্ষেত্রে আপনি আত্মরক্ষা প্রয়োগ করতে পারবেন না। এটা লিখিত এমসিকিউতে বিভিন্ন ভাবে ক্রিটিক্যাল ওয়েতে আসতে পারে। ঠিক আছে? তারপরে আপনার 100 দ্বারাতে বলছে 100% মৃত্যু। 100 মানে 100% মৃত্যু ঘটাইতে পারবেন, 100% মৃত্যু ঘটাইতে পারবেন 6টা ক্ষেত্রে। 100 দ্বারাতে বলছে 6টা ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন। কোন 6টা ক্ষেত্র এটা আমি বলবো না, এটা আপনি বই থেকে পড়ে নেবেন। গুরুতর আঘাত করছে যদি আসে, ধর্ষণের বিষয় যদি থাকে, কাম লালসা, অপহরণ, ঠিক আছে, এই সমস্ত ইস্যুগুলো যদি থাকে। আর 100-র সাথে মিলিয়ে পড়বেন 103। 100-র সাথে মিলিয়ে কি পড়বেন? 103। 100 দ্বারাতে হচ্ছে দেহটাকে আপনার 6টা ক্ষেত্রে আপনি মৃত্যু করাইতে পারবেন দেহ রক্ষার জন্য। ঠিক আছে? এবং এটা 99 দ্বারা শর্ত সাপেক্ষে কিন্তু এই কাজটা করতে পারবেন আপনি। 99 দ্বারা শর্ত সাপেক্ষে। এখন পুলিশকে মারতে পারবেন না, কিন্তু পুলিশ যদি আপনারা ধরতে আসে, মারতে আসে, হ্যাঁ, ভয় দেখায়, মৃত্যুর ভয় দেখায়, আপনি পুলিশকে মারতে পারতেছেন না, তাইলে 99 দ্বারা শর্ত সাপেক্ষে কিন্তু কাজগুলা করতে হবে। 100 হচ্ছে দেহের ক্ষেত্রে, আর 103 হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। সম্পত্তির ক্ষেত্রে তাইলে 100 দ্বারাতে 6টা ক্ষেত্রে, আর 103 দ্বারাতে 4টা ক্ষেত্রে সম্পত্তি। ঠিক ওই যে দস্যুতার ক্ষেত্রে রাত্রিবেলায় কেউ গৃহে প্রবেশের যদি চেষ্টা চালায়, কেউ কি সংযোগের চেষ্টা চালায়, চুরি করতে আসে, সেক্ষেত্রে আপনি তাকে কি করতে পারবেন? মারতে পারবেন। এটা হচ্ছে 103। আর এই 100 ধারার সাথে আমি আরো সুন্দর করে আসলে বোঝাতে পারতাম, সময় সংকীর্ণতার কারণে আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ আপনি বাসায় করতে হবে জিনিসগুলা। এই জন্য 100-র সাথে মিলাইবেন 101, আর 103-এর সাথে মিলাইবেন হচ্ছে 104। তো 100-র সাথে 100-র সাথে 101, 104, আর 100-র সাথে 102, আর 103-এর সাথে 105 একই কথা বলছে। এই লট আর এই লট সেম লট, কিন্তু একটা হচ্ছে দেহের জন্য আর একটা হচ্ছে কি সম্পত্তির জন্য। ঠিক আছে? এখন এই যে স্থিতিকাল, আপনি যে কাউকে মারবেন, এটা কতক্ষণ বাজে থাকবে, এটা 102-এ বলছে স্থিতিকাল। আর 105-এ বলছে হচ্ছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে স্থিতিকাল। যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ সম্পত্তির ক্ষেত্রে স্থিতিকাল 105। ঠিক আছে? আর যতক্ষণ দেহের ক্ষেত্রে আশঙ্কা থাকে মৃত্যুর, ততক্ষণ স্থিতিকাল, এটা হচ্ছে 102। আর 101-এ বলছে 100 দ্বারার 6টা বিষয় ছাড়া অন্য বিষয়ে আপনি মারতে পারবেন না, ক্ষতি করতে পারবেন। 103-এর বিষয় বলছে, 104-এ বলছে 104 না পড়লেও সমস্যা নেই, 101 না পড়লেও সমস্যা নেই। বলছে যে এই 4টা ক্ষেত্রে মারতে পারবেন, এই 4টা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটলে আপনি তাকে মারতে পারবেন না, এটা 104-এ বলছে। তার মানে এখান থেকে সামারি করলে যেটা দাঁড়ায়, 100 আর 103 হচ্ছে মাদার দ্বারা, 100টা হচ্ছে কি দেহের ক্ষেত্রে, আর 103টা হচ্ছে কি সম্পত্তির ক্ষেত্রে। তাহলে 103 আর 100 আর 103 এই দুইটা হচ্ছে কি মূল ধারা। এটার সাথে হচ্ছে 105 পর্যন্ত, আর এটার সাথে সম্পর্ক হচ্ছে 104 পর্যন্ত, আরে 102 পর্যন্ত। কিভাবে লিঙ্ক আপটা আপনি একটু দেখে নেন, এগুলো ম্যাথমেটিক্স এর মতো, হ্যাঁ। আর 106-এ কি বলছে? 106-এ বলছে আপনার এই সাধারণ ব্যতিক্রম করাতে 2 ঘন্টা লাগে। 106-এ বলছে নিরপরাধ কাউকে যদি আপনি মেরে ফেলেন, সেটাও আপনার অপরাধ হবে না, যদি আপনি নিজেকে বাঁচানোর জন্য। কেমন? ধরেন যে একটা 10 জনের একটা গ্রুপ আপনার ধাওয়া করছে মারার জন্য, তাকে ধাওয়া করছে, আপনারা ধাওয়া করছে, কারণ আপনি বাঁচার জন্য হুট করে একটা গুলি এলোপাথারি মারা দিচ্ছেন, এখানে একটা শিশুর গায়ে লাগছে, শিশু মারা গেছে, তারপরেও আপনি অপরাধ হবেন না। কারণ কি? আপনি নিজেকে বাঁচানোর জন্য মারছেন। এখন এটা নির্দিষ্ট লোকের গায়েও যদি লাগে, তাও আপনি নিজেকে আত্মরক্ষার্থে মানে ইয়ে করার সুযোগ আছে। নিরপরাধ ব্যক্তিকে মারা ফেললেও আপনি সেলফ ডিফেন্সটা প্রয়োগ করার বা প্রাইভেট ডিফেন্সটা প্রয়োগ করার সুযোগ আছে। এই হচ্ছে আপনার প্রশ্ন 5। আর প্রশ্ন 5 বুঝছেন বিষয়গুলা? আমি রেকর্ড দিয়ে দিব বড় ক্লাসে গত বছরের।
তারপরে চলে আসবেন প্রশ্ন 6। এখানে হচ্ছে অপসহায়তা। অপসহায়তা বলতে কি বোঝায়? 3টে উপায়ে অপসহায়তা করা যায়। আপনাকে কিন্তু একটু অ্যাডভান্স হতে হবে। 3টে উপায়ে অপসহায়তা করা যায়, এখান থেকে 1 মার্ক পেয়ে যাবেন আপনি, নিশ্চিতভাবে, নিঃসন্দেহে এবং নিরবিচ্ছিন্ন ভাবে পেয়ে যাবেন। অপসহায়তা মানে কি? ধরেন ভালো কাজে সহায়তা করলে তো সেটা ভালো কাজের সহায়তা বলি, অপসহায়তা বলি না। আর অপসহায়তা কি? খারাপ কাজে সহায়তা করা। কেমন? ওই যে আপনি চুরি করতে গেছেন, তারে সহায়তা করছেন। আর যদি রুগী দেখাইতে নিয়ে যান, সেটা তো অপসহায়তা না। তো প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, কার্য করে বা কার্য বিরতির মাধ্যমে আপনি অপসহায়তা করতে পারেন। আর এই অপসহায়তা আপনার বা অ্যাবেটমেন্ট বা দুষ্কর্ম, এটা 3টে উপায়ে আপনার কি করা যায়। হ্যাঁ। আর এটা শাস্তিটা হচ্ছে 109 বলছে দুষ্কর্মে সহায়তা, যে যারা যারা অপসহায়তা করবে তারা তারা সবাই শাস্তি পাবে, এবং যে অপরাধটা করছে সে অপরাধের জন্যই তারা শাস্তি পাবে। এটি 109 বলছে। পেনাল কোডের 109 ধারাটা হচ্ছে শাস্তির প্রথম ধারা। ঠিক আছে? 109 ধারাটা শাস্তির প্রথম ধারা। তারপরের গুলা পড়লে আপনার এখন মাথায় ঢুকবে না, এগুলো পরে আমি দেখাবো। 110, 11, 14, 15 এগুলো এখন মাথায় ঢুকবে না, এখানে অনেক ক্রিটিক্যাল ইস্যু আছে। আপনারা 107 আর 109টা আপাতত মাথায় রাখেন, বাকিগুলা আমি পরে দেখাবো। আর অপরাধমূলক খালি এখন সংজ্ঞাগুলা পড়েন। অপরাধমূলক ষড়যন্ত্র 120-এর ক, শাস্তি 120-এর ক, এটা মুখস্থ রাখেন। রাষ্ট্রদ্রোহিতা 124-এর ক। আমি এখন আর ক্রিটিক্যাল কোনো কিছু বুঝাবো না। এখন আপনারা বাসায় কিছু জিনিস মুখস্থ আছে, এই মুখস্থটা করবেন। তারপরে আমরা ঈদের পরে আইসা পেনাল কোডের একটা ক্লাস করব, আর হচ্ছে আমি রেকর্ড কিছু ভিডিও দিব, ওখান থেকে দেখবেন। এখন আপনারা মুখস্থ কি করবেন এটা বলে দিচ্ছি। আজকে আর এখন আমরা পড়াবো না স্পেশাল কিছু, এখন বাসার কিছু কাজ দিয়ে দিচ্ছি, ওগুলো পড়বেন। মুখস্থ করবেন কি কি, কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, এই মুখস্থের কাজটা আমি দিয়ে দিই। আপনারা চলে যান পার্ট 3-তে। পার্ট 3-তে দেখেন সংজ্ঞা দেওয়া আছে, বিষয়ভিত্তিক সংজ্ঞামূলক দ্বারা, ডেফিনেশন 1 মার্ক গতবার আসছিল। গতবার কি আসছিল জানেন? এখান থেকে আসছে অপরাধের সংজ্ঞা। কত ধারায়? 40 ধারায়। আপনারা এখানে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। এই যে যেমন সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন, কত ধারায় সংজ্ঞা? একটু আগে পড়াইছি, বলেন। কমন 34 স্যার। ইন্টেনশন 34 ধারায়। 34 আচ্ছা, তারপরে কমন অবজেক্ট, এটা আবার ব্যয় সমাবেশ, বিভিন্ন ইস্যু আছে এখানে। 149 ধারা। আপনারা এটা মুখস্থ করবেন সংজ্ঞাগুলা। এখন পরে এগুলো আমি আরো বুঝাই দিব, দাঙ্গা কোথায় আছে, মারামারি কোথায় আছে। এখান থেকে 1 মার্ক 2 মার্ক পাবেন। অপসহায়তা একটু আগে পরে আসছে 104। তাহলে এটা কি মুখস্থ করতে পারবেন না? এই চারটা, এগুলা বুঝার জি কিছু স্যার, নাই, পারবো মুখস্থ ইনশাআল্লাহ। করবেন। স্যার পারবো। তারপরে আমি কয় নম্বর কেস স্যার এটা? পেজ নাম্বারটা বইয়ে দেখেন, আমি তো এখানে লড়াই ফেলছি। 67 স্যার। এই 67 কেউ পেজ স্যার। একজন বলেন। 67-তে যান। 67 পেজ স্যার। 67। একটু খুইলাও দেখেন না বইগুলা। পাইছি। এই সংজ্ঞাগুলা পড়বেন, মুখস্থ, এটা মুখস্থ করবেন। বেসিক আমি সামনে বুঝাই দিব, সব মুখস্থ করবেন। এখান থেকে আপনি 2 মার্ক পেতে পারেন, 1 মার্ক অবশ্যই থাকবে। তারপরে চলে আসেন শাস্তি। শাস্তিগুলো মুখস্থ করতে হবে। ব্যয় সমাবেশ, কোনটার কি শাস্তি, 6 মাস, 3 বছর। শাস্তি কি বুঝার কিছু আছে? বলেন, এই শাস্তিতে বুঝার কিছু আছে কিনা? না, খুনের শাস্তি শাস্তি, বোঝার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, এগুলো কি বুঝার কিছু আছে? না। এগুলো মুখস্থ করবেন। চুরির শাস্তি 3 বছর, খোলা স্থান, আমি সব লেখা দিছি। আর এই বাসগৃহ থেকে হইলে কত বছর, এগুলো সব লেখা আছে এখানে। হ্যাঁ। তারপরে প্রতারণার শাস্তি 417, 1 বছর, এখানে সব লেখা আছে। এই শাস্তিগুলা কি করবেন? এই শাস্তিগুলো এক একদিন এক একটা নিয়ম মুখস্থ করবেন। এই যে 5টা স্লটে ভাগ করে দিচ্ছি, মুখস্থ করবেন। তারপরে এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি যে ধারাগুলা বলছি শর্টকাট, আমি এই বইয়ের মধ্যে একদম শর্টকাট দিয়ে আপনাকে যতটুকু দরকার ততটুকু দিয়ে দিচ্ছি। 6টা ক্ষেত্রে, 4টা ক্ষেত্রে, এই যে একটু আগে পরে আসছি, এগুলো পড়বেন। আচ্ছা, তারপরে আমি বেসিক যেটা বুঝার, এটা আমি ঈদের পরে আবার বুঝাই দিব। কিছু আরো বেসিক আছে, আর একটা বেসিক এখনই বলে দিব। খুন আর অপরাধজনক হত্যা, এটা আপনি এখন বললে বুঝবেন না, এখন তো ক্রিটিক্যাল অনেক কিছু করছি। এটার একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব, এবং আমি সামনের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। অনেক ব্যতিক্রম আছে এখানে, অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে। এগুলো আপনার সামনে ঈদের পরে বুঝাই দিব। আর এরপরে দেখেন এখানে এই যে শাস্তিগুলো আছে, এগুলো দেখবেন, শাস্তিগুলো আছে দেখবেন। টপিক ওয়াইজ ধরে ধরে শাস্তি দিয়ে দিছি, এই আর শাস্তিগুলো মুখস্থ আগামীকালকে করবেন। যদি স্যার, কালকে যদি স্যার অ্যাবেটমেন্ট, মার্ডার আর হচ্ছে কালপেবল হোমোসাইড, এই না, তিনটার ভিডিও রেকর্ড দেন, তাহলে আগামীকালকে স্যার আমরা সম্ভব একটা হবে ক্লাস না। করে আমরা আজকেই রেকর্ড রেকর্ড দিয়ে স্যার। দিব, রেকর্ড দিয়ে দিব সবগুলারই।
এই টোটাল প্যানেল কোডের রেকর্ড দিয়ে দিব আগের ক্লাসের। আপনারা মনে করবেন এই ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো আপনারা এক একদিন এক একটা দেখবেন। আর মার্ডার, খুন আর অপরাধের হত্যা বোঝার জন্য একটা খুব সুন্দর আমার একটা রেকর্ডেড ক্লাস আছে, খুব সুন্দর। ওইটা মনোযোগ দিয়ে দেখলে আমার খুন আর অপরাধের হত্যা আপনি বুঝে যাবেন। আমি ওইটাও দিয়ে ওইটা দিব। কি স্যার ইউটিউবে আছে স্যার? ইউটিউবে আছে স্যার? ইউটিউবে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাকে। আর এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো আনলিস্টেড, ওগুলো আপনি ওখানে খুঁজে পাবেন না উইদাউট লিঙ্ক। ওগুলো পাবলিক করি নাই, কারণ থাম্বনেল টামনেল বানানো হয় নাই, তো এই জন্য পাবলিক করে নাই। এগুলো আনলিস্টেড আছে, এগুলো আপনি ইউটিউবে সরাসরি পাবেন না উইদাউট মাই লিঙ্ক। আচ্ছা, তারপরে দেখেন 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের শাস্তিগুলো আবার আলাদা করে দিয়ে দিচ্ছি এখানে। 3 মাসের কোনটা, 6 মাসের কোনটা, 1 বছর। এটা আরো সহজ হবে মনে রাখতে। 2 বছরের কোনটা কোনটা, 3 বছরের কোনটা কোনটা, 5 বছর, 7 বছরের কোনটা কোনটা, 10 বছরের কোনটা কোনটা। ঠিক আছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 10 বছরের কোনটা কোনটা আলাদা করে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি হচ্ছে আশাটা। আর তারপর প্রবলেম গুলা দিচ্ছি, প্রবলেম গুলো আমি বুঝাই দিব। একটা বেসিক জিনিস, ধরেন চুরি। চুরি হচ্ছে ভয়ভীতি না দেখায় যদি কোনো কিছু করেন দৃষ্টি সীমানার ভিতরে বা বাইরে, তখন সেটা চুরি হয়। আর যদি ভয়ভীতি থাকে, আপনি ধরেন পিস্তল ঠেকায় কারো কাছ থেকে কিছু নিচ্ছেন, তখন এটা চুরি হয় না, তখন এটা দস্যুতা হয়ে যায়। আর যদি এই দস্যুতা 1 থেকে 4 পর্যন্ত, যদি 5 জন বা 5-এর অধিক হয়, তখন সেটা ডাকাতি হয়ে যায়, ওই কাজটাই। বুঝছেন কিনা? আর যদি আপনি সময় দিয়ে দেন যে আমাকে আগামীকালকে টাকা দিতে হবে, না তোমার ছেলের এই করবো সেই করবো, তখন সেটা বলপূর্বক গ্রহণ হয়ে যায়। বলপূর্বক গ্রহণ, এক্সটর্শন। সময় দিয়ে যদি কারোর কাছ থেকে কোনো কিছু আদায় করেন, চাঁদাবাজি যেটা, এটা সময় দিয়ে করে। তারপর হচ্ছে কোনো কিছু ওই যে বলে এটা করো এটা করো, না হলে এই ক্ষতি করব, এটা হচ্ছে কি এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ। অতএব এই প্রবলেম গুলা আমরা সামনে ঈদের পরে এগুলা, চুরি কি, ডাকাতি কি, বলপূর্বক গ্রহণ কি, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, এইভাবে আপনি জিনিসগুলো করেন, তারপর প্রবলেম গুলো আমরা দেখবো। এইভাবে প্যানাল কোড শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো টেনশন করার কিছু নাই। আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, যেহেতু আমরা আজকে আর ক্লাস করতে পারছি না, আমাদের রোজার মাস, আমাদের এমনিতে সমস্যা। আর আমি 4 ঘন্টা ধরে কথা বলতেছি, আপনাদের রেকর্ড গুলো দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শেষ করব। আপনারা ঈদে প্যানাল কোডটা টোটালটাই শেষ করে ফেলার চেষ্টা করবেন। স্যার আর বাকি 3টা স্যার সাবজেক্ট একটু প্রেশার নিতে স্যার হবে। আমার বইটা কি স্যার ইয়ে দিবেন এরকম দিয়ে স্যার? আচ্ছা, আপনি ফোন দিয়েন, আপনি তো ফোন দেন জি না। জি জি। কোন বইটা? ওই যে স্যার এটা বললেন, এটা আমরা তো সাজেশন পাইছি স্যার, একটা ও, বড় বই দিবেন আমার, ও আচ্ছা, আইন একটা বড় বিচরণ, বই। ওই যে বড় বইটা, উইন উইন এমসিকিউ। জি স্যার। আচ্ছা, এটা পাঠাই দেবেন, জি আপনি স্যার। ঠিকানাটা আমাকে জি হোয়াটসঅ্যাপে আচ্ছা। নক দিয়েন। জি আচ্ছা স্যার। জি আচ্ছা স্যার। হুম, ওকে। জি, পাঠাই দেবেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জি ওয়ালাইকুম সালাম। আর আপনারা এইগুলো একটু দেখে দেখে পড়েন, হ্যাঁ, কষ্ট করে। আর আমি 5-6টা রেকর্ড দিব, ওগুলো দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আমাদের আলাইকুম। ঈদের পরবর্তী পর আবার ক্লাস দেখা তাহলে হবে স্যার হচ্ছে 25 তারিখে স্যার? 25 25 তারিখ। তারিখে হ্যাঁ, পরবর্তী ক্লাস সবাইকে স্যার? অগ্রিম ঈদ মোবারক, সবাইকে অগ্রিম ঈদের জি। শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক ঈদ স্যার, মোবারক ঈদ স্যার। মোবারক স্যার। ঈদ মোবারক জি স্যার। সবাইকে স্যার। ঈদ মোবারক, ভালোভাবে ঈদ করেন। জি আর ঈদের সময় ঘুরেন না, খালি পড়াশোনা করেন। বুঝছেন কিনা? জি অনেকেই স্যার। কিন্তু আইনজীবী হয়ে স্যার গেছে, অনেকেই স্যার আইনজীবী হয়ে স্যার গেছে। ক্লাস রেকর্ডটা যদি স্যার কালকে দিতেন তাহলে ভালো হতো স্যার। দিয়ে 1 দিন দিব, পরে ঈদের ক্লাস চাপ রেকর্ড লাগলে দিয়ে দিব। আমরাও দেখার সময় পাবো না স্যার। আমি সব আমরাও রেকর্ড দেখার দিয়ে জি দিব, সময় পাবো না স্যার। একটা বিষয় তাড়াতাড়ি দিয়ে প্লিজ দিব। একটু শেষ শেষ করি, সেটা হচ্ছে যে ওই মাঝখানে মনে হয় আপনি একটা লিমিটেশন অ্যাক্টের একটা ক্লাস নিয়েছিলেন, সেটা হচ্ছে আর্টিকেলের উপরে, ওইটা, অনুচ্ছেদের উপরে। ওটার হ্যাঁ, এটা কি আছে, রেকর্ডটা কি আছে? সবই তো দিয়ে দিছি, আজকে গ্রুপে দিয়ে দিছি না, দেখেন না কেন? জি স্যার। আমি কি আজকে তো মেসেজ গ্রুপে দিয়েছি আসছে এগুলো স্যার। একটু দেখেন। হ্যাঁ আজকে স্যার আসছে, আমি অনেক স্যার আসছে। স্যার লিমিটেশন অ্যাক্টের স্যার 8 নাম্বারটা আমার খুব আমাকে এই সমস্যা বিষয়ে স্যার। গ্রুপে ওইটা একটা আচ্ছা, একটু বুঝতে আমি হবে স্যার। সবগুলো আবার গুছিয়ে দিয়ে দিব, সব দেওয়া আছে গ্রুপে, খেয়াল করেন। কেউ না জি পেলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েন। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আসসালামু আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। জি জি, ঈদ মোবারক। এই মোবারক। ঈদ মোবারক স্যার। জি। আচ্ছা, তাহলে শুরু করি। আপনার হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, গত ক্লাসে যেটা পড়াইছি, এটা হচ্ছে 5 মিনিট একটা রিভিউ দিব। তারপরে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে এভিডেন্স একটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমি যেহেতু বই সাথে আছে, আপনাদের পড়তে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমি শুরু করি। লিমিটেশন স্যার। না, স্যার একটা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, পলি আপু, কেমন আছেন? বলেন। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আছি ভালো। জি স্যার। আচ্ছা,
তো হচ্ছে আমরা হচ্ছে স্যার একটু এখন রিভিউ করার চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা, এসআর এর যেটা আপনি পড়বেন, আমি সূত্রগুলো আবার বলে দিচ্ছি, আপনি একটু জাস্ট মিলিয়ে নেন, হ্যাঁ। আপনি এভাবে প্র্যাকটিস করবেন। এসআর এর আপনার হচ্ছে 5 ধারা। আমি শুরুতেই যেটা বলছি, সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে বাদী আদালতে একটা প্রতিকার চাইবে, আদালত তাকে সেভাবে কি করবে, তার প্রতিকারটা দিবে। যদি সে পায় তাহলে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। আর সুনির্দিষ্ট প্রতিকার এনে ক্ষতিপূরণের কোনো ইস্যু নাই, ক্ষতিপূরণটাকে বাদ দিয়ে করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা। হ্যাঁ, তবে দুই একটা জায়গায় অস্থাবর সম্পত্তি থাকলে সেখানে ক্ষতিপূরণ ইস্যুটাও আছে, সেটা আমরা দেখেছি 19 ধারা, 38 ধারা, 41 ধারা, এই বিষয়গুলোতে আমরা দেখেছি। আচ্ছা, তো তারপরে 20 ধারাতেও ক্ষতিপূরণের ইস্যু আছে একটা, সেটা উল্টা ভাবে আছে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে আপনার ক্ষতিপূরণটা এই জায়গাটা থেকে আমরা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পড়ার মধ্যে গেলে আমরা সর্বপ্রথম করবো 5-এর সাথে ধারা 22 মিলিয়ে পড়বো। ধারা 5-এর সাথে ধারা 22, আমি বলছি যে 5 ধারাতে 5টা প্রতিকার আছে: দখল, গ্রহণ ও অর্পণ, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ। ঠিক আছে, এই 5টা প্রতিকার দিতে আদালত বাধ্য না। এটা কোথায় বলা আছে? 22 ধারাতে। 5-এর সাথে 22, আমি একটু স্পিডে বলে যাব, যতটুকু স্পিডে করা যায়, কারণ আপনি শুধু শুনবেন, কোনো কিছু লেখার দরকার নাই, কারণ এগুলো আমরা 3টা ক্লাস গত ক্লাসে করে ফেলেছি। তাহলে 5-এর সাথে 22 এভাবে পড়ে ফেললাম। তারপরে আমরা 6-এর সাথে 52, ধারা 6-এ বলা আছে প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা। আর 52-তে বলা আছে পদ্ধতি, 2টা পদ্ধতি আছে, স্থায়ী আর অস্থায়ী। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সেকশন 52। তাহলে পরীক্ষায় যদি আসে প্রতিরোধমূলক প্রতিকার বলতে কি বুঝছো, প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতিগুলো লেখো, বা প্রতিরোধমূলক প্রতিকার কিভাবে দেওয়া যায়, রিটেন আসতে পারে অথবা এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, তখন আপনারা 6 আর 52 লিখে দিবেন। পরীক্ষা আসতে পারে প্রতিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা কোথায় আছে, 6 ধারায়। প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতি কোথায় আছে, 52 ধারায়। ঠিক আছে, বা নিরোধমূলক প্রতিকার। আচ্ছা, তাহলে 6-এর সাথে 52। 7 ধারাতে বলছে শাস্তির ক্ষেত্রে এসআইএক্ট প্রযোজ্য না। 8 আর 9 আর 54 একসাথে বলছিলাম। 8 ধারাতে দখল পুনরুদ্ধার, 12 বছরের মধ্যে আপনার দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে কেউ যদি বেদখল হয়ে যায়। 9 ধারাতে বলছিলাম মালিকানা না থাকলে দখল পুনরুদ্ধার। আর 54 ধারাতে বলছিলাম আপনার কারো একটা সম্পত্তিতে মালিকানা আছে, সে হচ্ছে এই সম্পত্তির মালিক। এখন যদি তাকে কেউ বেদখল করার হুমকি দামকি দেয়, বেদখল করে ফেললে না, বেদখল করার হুমকি দিলে, মানে সত্ত্বের উপর হুমকি আসলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয় 54 ধারা দিয়ে। এভাবে 8, 9, 54 একসাথে পড়ে ফেলবেন। তারপরে আমরা পড়েছি 12, 12-র সাথে 21। 12-তে বলছে যে যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, সেকশন 12। আর যেসব ক্ষেত্রে সম্ভব না, এটা বলছে 21। 12-কে উল্টাইলে হয় 21, 4টা ক্ষেত্র, 8টা ক্ষেত্র, এইভাবে আপনারা পড়ে নিচ্ছেন। তারপরে আমরা পড়ছি হচ্ছে আংশিক চুক্তি বাস্তবায়ন, 13, 14, 15, 16, 17। 13-তে যে কথাটা বলছে ঘূর্ণিঝড়ের ইস্যুটা আছে, যদি আংশিক বা আপনার নষ্ট হয়ে যায় অল্প কিছু, চুক্তি বাস্তবায়নে বাদী বিবাদীর কারো কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 14, অসম্পূর্ণ অংশ ছোট ছোট সংখ্যায়, ছোট ছোট বাই, অসম্পূর্ণ অংশ বড় 15। আর হচ্ছে 16 স্বতন্ত্র, একটা জায়গা ঢাকায়, আরেকটা নরসিংদী, আরেকটা বরিশাল, এরকম বুঝাই দিছিলাম। 17-তে বলছিলাম কম্বিনেশন অফ 14, 15, 16, এই 3টার বাইরে গিয়ে চুক্তি করলে 17 ধারায় চুক্তি, আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না, আদালত আদেশ দিতে পারবে না। 17 ধারা দিয়ে এটা পড়ছিলাম। তারপরে আমরা 19 আর 20, এই 2টা পড়ছিলাম। 19-এ হচ্ছে চুক্তি বাস্তবায়ন প্লাস ক্ষতিপূরণ, ওই যে ধানের যে উদাহরণটা দিয়েছিলাম, যে আপনি ধানও দিবেন প্লাস হচ্ছে আপনি যে 2 বছর বা 3 বছর বিজনেস লস করছেন সেজন্য ক্ষতিপূরণ দিবেন। তারপরে আমরা পড়ছিলাম 12-র সাথে 21 তো পড়ে ফেলছি। আর 20 হচ্ছে খেসারত প্রদান, আপনার চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের কি হবে না, আপনার প্রভাব ফেলবে না। ধরেন যে আপনি বলছেন যে আমি যদি চুক্তি অনুযায়ী কাজ না করতে পারি তাহলে আমি জরিমানা দিব, জরিমানা দিব বলে আমি কাজই করব না, তা হবে না। এটাই হচ্ছে 20 ধারা। তারপরে আমরা পড়ছিলাম চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন কে করতে পারে 23 ধারাতে, কে করতে পারে না 24 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় 27 ধারাতে, কার বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে। আশা করছি আপনাদের মনে পড়তেছে রিভিশনের মাধ্যমে। 23 ধারাতে আমরা পড়ছি যারা চুক্তির বাস্তবায়নের আদেশ পেতে পারে, মানে ব্যক্তি, যারা পেতে পারে না ব্যক্তি, ওই যে আপনাদেরকে বলছিলাম যে পক্ষের প্রতিনিধিরা পেতে পারে, আবার পেতে পারে না তারা, এটাও বলছিলাম। এটা বলছিলাম কত ধারাতে। আমি কিন্তু যারা নতুন জয়েন করছেন তাদের একটু সমস্যা হবে, এটা রিভিশন দিচ্ছি। আমরা তামাদি আইন করবো আজকে, অতএব ভয় পাওয়ার কিছু নাই, রেকর্ড দেখে নিবেন। আচ্ছা, তারপরে আমরা 27 ধারাতে বলছিলাম যাদের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়ন করা যায়, যাদের বিরুদ্ধে করা যায় না 28 ধারাতে।
তারপরে দলিল সংশোধন 31 থেকে 34, চুক্তিরদ আপনার 35 থেকে 38, দলিল বাতিল 39 থেকে 41। এভাবে আমরা এখানে ডিটেইলসে পড়ছিলাম। আগে সংশোধন, তারপরে বাতিল, আর মাঝখানে চুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঘোষণামূলক প্রতিকার 42 ধারা, তাই না? ঘোষণামূলক প্রতিকার 42 ধারা, ঘোষণামূলক প্রতিকারের ফলাফল 43 ধারা। ঘোষণামূলক প্রতিকার দুইটা ক্ষেত্রে দেওয়া যায়, পদের ক্ষেত্রে আর সম্পত্তির অধিকার। এই দুইটা আমরা পড়ছিলাম। আর ফলাফল মানতে বাধ্য শুধুমাত্র পক্ষগণ, পক্ষের বাইরে কেউ ফলাফল মানতে বাধ্য না। তারপরে রিসিভার 44 ধারা। তারপরে আমরা চলে যাব আপনার 52, 53 তো পড়ে ফেললাম। 53-তে সংজ্ঞা দেওয়া আছে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার, আর 52 তো পদ্ধতি 6 সাথে মিলিয়ে পড়ছি। আর 54 আমরা পড়ে ফেলছি অলরেডি, সত্যের উপর হুমকি আসলে। আর একটা বলছিলাম চুক্তির বাইরে গিয়ে যদি কেউ চুক্তি ভঙ্গ করে অন্য কোনো কিছু করে যেখানে সে বাধ্যবাধকতা আছে, ধরেন যে ওই যে জমি চাষ করবে লিজ নিছে, লিজ নিয়ে সে পুকুর বানানোর চেষ্টা করতেছে, আপনি বললেন সে থামলো না, এই যে পুকুর বানাচ্ছে, ঠিক আছে, এই বিষয়টা আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন। এই বাধ্যবাধকতা আপনার রোধ করতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করা যায়। তারপরে হচ্ছে আপনার বাধ্যবাধকতা না এমন কিছু বিষয় যেটা প্রফেশনালিজম থেকে আসে, যেমন ডাক্তার রুগী। এখানে ডাক্তার যদি রুগীর কাছে অবৈধ টাকা দাবি করে, সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে যে তোমার গোপন রোগ জানাই দিব তুমি যদি 1 লাখ টাকা না দাও। এখন উকিল আর মক্কেল, উকিল যদি মক্কেলকে বলে তুমি যদি 1 লাখ টাকা না দাও তোমার এই দলিল আমি অপর পক্ষে দিয়ে দিব, সেক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা উকিলের বিরুদ্ধে করতে পারবে মক্কেল। এই 3টা বিষয় সুন্দর করে বলছি, 5টা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন 54 ধারা দিয়ে। তারপর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা, এটা আমরা পড়ছি 55-তে। ঠিক আছে, আদেশমূলক মানে কি, আদেশ করবে অন্যের জমি, 1 হাত জমি নিয়ে আপনি কি করছেন, জমি আপনার বিল্ডিং বানায় ফেলছেন, তাইলে কি আদেশ করবে, এটি হচ্ছে আদেশমূলক প্রতিকার। ঠিক আছে, যে তুমি ওই জমিটা ভেঙে ফেলো, 1 হাত জায়গার উপর যে বিল্ডিংটা উঠাইছো, এটা হচ্ছে আদেশমূলক প্রতিকার বা বাধ্যতামূলক প্রতিকার। বাধ্যতামূলক প্রতিকারের অপর নাম আদেশমূলক প্রতিকার বা আদেশমূলক নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে 55 ধারাতে। তারপর 56-তে 11টা ক্ষেত্র বলছিলাম সুন্দর করে, এর মধ্যে একটা হচ্ছে সরকারি কাজে নিষেধাজ্ঞা চাইলে আদালত নিষেধাজ্ঞা দিবে না। সরকার উন্নয়নমূলক কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, আপনি যে হুট করে নিষেধাজ্ঞা চাইছেন, আদালত নিষেধাজ্ঞা দিবে না। 54-4 মানে 54 ডিতে আছে এটা, সরি 56-ডিতে, 56-ডিতে 4 নম্বর অপশনে। আচ্ছা, তারপরে 57-তে বলছিলাম নেতিবাচক নিষেধাজ্ঞা। একটা চুক্তির 2টা অংশ থাকবে, হাবুদক আর নাবুদক। হাবুদক অংশ বাস্তবায়ন করতে পারবে না, নাবুদকে নিষেধাজ্ঞা দিতে পারবে। ওই যে আমার এখানে কাজ করতে হবে, অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবা না। এখানে আমার এখানে কাজ করতে হবে, 6 মাস পরে আসছে কাজ করতে আসতেছেন, আপনি বাধ্য করতে পারবেন না। কিন্তু সমসাময়িক কম্পিটিটিভ যদি অন্য আরেকটা কোম্পানিতে সে কাজ করতে যায়, ওখানে আপনি নিষেধাজ্ঞা দিতে পারবেন। এটা হচ্ছে নেতিবাচক নিষেধাজ্ঞা সেকশন 57-তে। তাহলে রিভিশনটা কি হয়ে গেল কিনা, 10-5 মিনিটে একটা ছোট রিভিশন। আপনারা কিভাবে রিভিশন জি করতে স্যার। পারবেন না না দেখে? চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। তাহলে কি এটা কি একটা ছোট রিভিশন হইলো না? আপনার জি, দৃষ্টি অবশ্যই এভাবে অবশ্যই। করতে হবে, একটা ছোট রিভিশন আপনি নিজে চেষ্টা করবেন আমার মতো করে। হ্যাঁ, যে আমি সূত্র অনুযায়ী আমি কি পারতেছি কিনা। হ্যাঁ, তা আজকে আমরা তামা দিতে চলে যাব, আমাদের আমাকে একটু সময় দিবেন, আমি স্লাইডটা নিয়ে আসছি, আপনারা রেডি হন। এইভাবে আমার ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনি নিজে একটা রিভিশন করে নেবেন। আচ্ছা, দ্রুত বলা থেকে কিন্তু সমস্যা হয়েছে না আপনাদের? আবার একটু রিভিশন হইলো, ভালো হইলো কোনটা? না না, সব সব স্পষ্ট বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু সময় দেন, আমি স্লাইডটা নিয়ে আসি। হ্যাঁ, যাও তুমি যাও, এখানে বসো। আমরা এখন দেখবো তামাদি আইন, ঠিক আছে? তাহলে রিভিশন শেষ হইলো। আচ্ছা, আমি হচ্ছে এক একজনের এক এক দিন আমি ইন্টারভিউ নিব। হ্যাঁ, একটা সাবজেক্ট শেষ হইলে তো আমি হচ্ছে আহ আগামী ক্লাস শুরু হওয়ার আগে আমি 2 জনের ইন্টারভিউ নিব, মানে আমি পার্সোনালি ফোন দিব। কোন 2 জন রেডি আছেন এসআর একটা ইন্টারভিউটা দেওয়ার জন্য? আমি সবারই ইন্টারভিউ নিব, এক একটা সাবজেক্টের আমি 5 মিনিটের একটা ইন্টারভিউ নিব। স্যার আমি দিব। কে আমি দিবেন দিব স্যার। আমাকে, শুনেন, কে দিবেন আমাকে ওবায়দ ভাই। সাথে জানাই রাখেন। আমি 2 জনের স্যার ইন্টারভিউ আকিরা। নিব আগামীকালকে। আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান, আমি স্লাইডটা কখন নিয়ে নেবেন আসি। একটু জানেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আখিরা আপু না? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন। হ্যাঁ, আর কে? ঠিক আছে। আমি স্যার ইয়াসির আরাফাত।
আচ্ছা, ইয়াসিন আরাফাত ভাই, আপনি তো আমার সাথে ইন্টারভিউ দিচ্ছেন সবসময়। হ্যাঁ, ইয়াসিন আরাফাত ছাড়া আর কে আছেন এমসিকিউ? আরে স্যার ওবায়দ আরিফ, ভাই। আপনি আপনি আমি আমাকে দেবো স্যার, হোয়াটসঅ্যাপে আব্দুল নক মান্নান দিয়ে স্যার, রাখেন। ঠিক আছে, আমিও এই দেবো, তিনজনই আপাতত আব্দুল থাকুন। মান্নান। তারপরে আবার আমি আবার ক্লাসে আমি আবার ডাকবো। হ্যাঁ, ও এটা আনলাম কেন? একটু সাথে থাকেন, একটু সাথে থাকেন। মানে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এটা আমি তো একটু পার্সোনালি টেক কেয়ার করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে তামাদি আইন। হ্যাঁ, আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো, আপনারা জাস্ট একটু শুনেন কি করি দেখেন। তামাদি আইন কত পৃষ্ঠা হয়েছে? আচ্ছা, তো তামাদি আইনের সাজেশনটা বের করেন। হ্যাঁ, আমার একটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ এটা সফট কপি তো এরকম হয়ে গেছে। সাজেশনটা বের করেন সবাই। এখানে 10 সেট 10টা জায়গা দেখানো হয়েছে, ঠিক আছে? এই 10টা জায়গা থেকে 10 মার্ক আসবে। আপনি চাইলেই তামাদিতে 10-এ 10 তুলতে পারবেন, এসআর একটা 10-এর মধ্যে 10 তুলতে পারবেন চাইলেই। ঠিক আছে, একদম সহজ। 20 মার্ক তোলা কোনো কঠিন কিছু না। থাক হয় না, আপনি 15-এর মধ্যে 15 তুলতে পারবেন না, হয়তো বা আপনি 13 তুলতে পারবেন। দুইটা প্রশ্ন বুঝতে আপনার সমস্যা হবে। যারা একটু অ্যাডভান্স, আমি যেভাবে বলছি এভাবে পড়েন, তারা 15-এর মধ্যে 14 উঠাইতে পারবেন। আর যারা আরেকটু অ্যাডভান্স, 15-এর মধ্যে 15 উঠাইতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি 15-এর মধ্যে মোটামুটি পড়লে 15-এর মধ্যে 12-13 উঠাইতে পারবেন, সাক্ষ্য আইন। আর তামাদি আইন 10-এ 10ই পাবেন, এসআর এক 10-এ 10ই পাবেন।